নমস্কার। আজকের এই পর্বের আলোচনার প্রেক্ষাপটটা ঠিক যে জায়গা থেকে উঠে এসেছে সেটা বর্তমানকালে গোটা ভারতবর্ষের সমস্ত ধরনের মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মাস মিডিয়া, সমস্ত মিডিয়ার কাছে কোথায় যেন একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সদ্য সুপ্রিম কোর্টের আনা নতুন ডেফিনেশন কাকে ঘিরে, আরাবল্লীকে ঘিরে, এবং সেই ডেফিনেশনের যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে গোটা ভারতবর্ষের পরিবেশ চিন্তকরা একসাথে সমবেতভাবে আরাবল্লীকে বাঁচানোর লক্ষ্যে বিভিন্ন মুভমেন্টের যে ডাক দেয়া, এই প্রেক্ষাপটের জায়গা থেকেই আমাদের আজকের এই আলোচনার মিডিয়ায় যারা যেভাবে বিষয়টাকে ব্যক্ত করছেন তারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে সেই বিষয়টাকে ব্যক্ত করছেন। আজকের এই আলোচনায় আমি যেভাবে বিষয়টাকে উপস্থাপন করব সেটা হলো কেবলমাত্র ভূগোলের হয়ে, অর্থাৎ আমি দেশের কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে এই রকম নয়, ভূগোলের হয়ে আলোচনা করব এই আরাবল্লী প্রেক্ষাপট নিয়ে। প্রথমেই আমরা যে জায়গাটা ফোকাস করব, আমরা ভারতবর্ষকে একটু অন্যভাবে চিনি, কোনো জাতীয় বাউন্ডারি দিয়ে নয়, একটু ভৌগোলিকভাবে ভারতকে চিনে নিই। ভারতবর্ষ আমরা যদি গুগল ম্যাপ দেখি খুব সহজে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। ভারতবর্ষে ঠিক এই বরাবর একটা বিশেষ রেখা আমরা কল্পনা করছি বা দেখতে পাচ্ছি গুগল ম্যাপে, আর সেই রেখাটা হলো হিমালয়। আমরা ছোটবেলা থেকে পড়ে আসি হিমালয় ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যে কারণে ভারতকে হিমালয়ের দান হিসাবেও অনেক জায়গায় উল্লেখ করা হয়। প্রশ্ন হলো, যদি হিমালয়টা না থাকতো তাহলে ভারতবর্ষের চিত্রটা কেমন হতো? ভারতবর্ষের কোড আনকোড চিত্রটা হতো ঠিক এই রকম, যেমনটা আমরা পাশে দেখছি। সুদান, চাঁদ, সৌদি আরব, ওমান, ইয়েমেন যেমনটা দেখতে, সেম সিমিলার ফিচার মানে বৈশিষ্ট্য আমরা ভারতের জন্য দেখতে পারতাম। অর্থাৎ ভারতবর্ষ হতো শুষ্ক, উষ্ণ, মরুভূমি সমন্বিত একটি দেশ। পুরো ভারতবর্ষটা একটা উষ্ণ, শুষ্ক মরুভূমির দেশ হতো। প্রশ্ন হলো, কে করেছে বিশেষ কারসাজি যে কারণে ভারতের রূপটা সৌদি আরব, ইয়েমেন, ওমান, সুদান, চাঁদ বা আফ্রিকার বা এশিয়ার অংশ বিশেষের যে দৃশ্যপট সেই রকম নয়? কে করেছে এটা করার নেপথ্যে যেটা রয়েছে সেটা হলো হিমালয়। হিমালয় পর্বত আছে বলেই ভারতবর্ষে, যখন আমরা জানি যে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সাথে সঙ্গতি রেখে আমাদের ভারতবর্ষে বায়ু প্রবাহের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য ঋতুভেদে লক্ষ্য করি। যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন ঠিক এই জায়গা, যেটা হিমালয়ের পর্বতের উত্তরে আর কুয়েনলুন পর্বতের দক্ষিণে বিস্তীর্ণ একটি মালভূমি অঞ্চল রয়েছে, যাকে আমরা বলে থাকি তিব্বতের মালভূমি। আর এই মালভূমি অত্যন্ত উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে একটা লো প্রেশার, ম্যাসিভ লো প্রেশার বেল্ট ফর্ম করে। আর সেই বেল্টের টানেই ভারতবর্ষের ঠিক দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল, যার একটা অংশ আমরা আরব সাগর, একটা অংশ বঙ্গোপসাগর হিসাবে চিনি। এই সাগর বা সমুদ্রের অপেক্ষাকৃত হাই প্রেশার বিরাজমান হয়, উচ্চচাপ। কারণ উত্তরায়ণজনিত কারণে স্থলভাগের উষ্ণতা দ্রুত বেড়ে যায়, আর দ্রুত বেড়ে গেলে সেখানকার বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, আর সেই শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ থেকে বায়ু ছুটে আসে। আর সেই উচ্চচাপ বেল্টটা আমরা যদি এই অঞ্চলের প্রেক্ষাপটে আপাতভাবে বিচার করি, ডেফিনেটলি এই দক্ষিণের সমুদ্র ছাড়া আর কোথাও নেই। তাই দক্ষিণের সমুদ্র থেকে ছুটে যায় একটি বায়ু, আর এই ছুটে যাওয়া বায়ুকেই আমরা মৌসুমী বায়ু হিসাবে চিহ্নিত করি, যেটা বেসিক্যালি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা হওয়ার মূল কারণ পৃথিবীর আবর্তনজনিত কোরিওলিস বল, যে কারণে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে বাহিত হয়। এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে ছুটছে বায়ু, এই বায়ুটা যাওয়ার পথে হিমালয় পর্বত থাকার কারণে দেখা যায় অ্যাডিয়াবেটিক প্রসেসে এই বায়ু কুলিং হতে থাকে, অর্থাৎ বায়ু শীতল হতে থাকে। আর যে কারণে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যতটা আছে, বায়ু যত উষ্ণ হয় তত জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার বাড়ে। এই যে জলীয় বাষ্প সমন্বিত বায়ু যখন ভারতে ঢুকছে এবং ক্রমশ
একটু একটু করে ঊর্ধ্বগামী হচ্ছে বায়ু, তখন দেখা যাচ্ছে বায়ু আস্তে আস্তে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে, যার ফলস্বরূপ উচ্চ বায়ুমণ্ডলে মানে ট্রপোস্ফিয়ারের আমরা উপরের অংশের কথা বলছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বায়ু ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে আর বৃষ্টিপাতের উদ্ভব হয়। আর এই রকম বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষের গোটা ভারতবর্ষ জুড়ে হয়, যাকে আমরা মৌসুমি বৃষ্টিপাত বলি। ইনফ্যাক্ট ভারতবর্ষে যত বৃষ্টি হয় তার প্রায় 80% বৃষ্টি এই রকম বৃষ্টিপাত, যাকে আমরা শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে থাকি, যেটা কেবলমাত্র মৌসুমি বায়ুর আগমনে হয়ে থাকে। এবার প্রশ্ন হলো, যদি হিমালয়টা না থাকতো তাহলে কি হতো? মৌসুমি বায়ু কার টানে যাচ্ছে? মৌসুমি বায়ু যাচ্ছে হলো তিব্বতের বিস্তীর্ণ নিম্নচাপের টানে। তাহলে এই যাওয়ার পথে বাধা বা প্রাচীর হিসাবে কে কাজ করছে? হিমালয়। আর এই প্রাচীর হিসাবে কাজ করার কারণেই দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পটাকে আর পাহাড়ের ওপারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বায়ুর। কেন? কারণ ওপরে উঠলেই ওর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তখন কি করছে? অগত্যা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই এক প্রকার ধরাশায়ী হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে যায়, সেই জলীয় বাষ্পগুলো সারা ভারতবর্ষেই প্রেসিপিটেট হয়ে যায়, অর্থাৎ অধঃক্ষেপণ হয়ে যায়, যাকে আমরা বৃষ্টিপাত হিসাবে চিনি। এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ইচ্ছে ছিল না এখানে হওয়ার। কেন হলো? হিমালয় থাকার কারণে। তার মানে যদি হিমালয়টা না থাকে বা না থাকতো তাহলে কি হতো? তাহলে এই বায়ু বিনা বাধায় উত্তরে অনুপ্রবেশ করত এবং উত্তরে গিয়ে এর চিত্রটা, যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা আরবের মতো দেখতে শুষ্ক অঞ্চল, এই শুষ্ক অঞ্চলটা কি হতো? এই শুষ্ক অঞ্চলটা হয়ে যেত এই রকম, অর্থাৎ সবুজে ঘেরা অঞ্চল, সবুজ হয়ে যেত এই অঞ্চলটা। আর আমরা যে অঞ্চলটাকে সবুজ দেখছি, এই অঞ্চলটা হয়ে যেত এই রকম দেখতে, অর্থাৎ শুষ্ক উদ্ভিদহীন অঞ্চল। তার মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় দান যেটা করেছে ভারতের এই রকম চেহারা তৈরি করার নেপথ্যে যার দান, সে হলো হিমালয়। আশা করি সবার এটা বোঝা কমপ্লিট যে হিমালয় পর্বতের দান ভারতবর্ষে। কেন বলা হয় ভারতবর্ষকে হিমালয়ের দান? এবার আমাদের আলোচনার বিষয় তো হিমালয় নয়, আমাদের আলোচনার বিষয় হলো আরাবল্লী। কিন্তু এটা আমি কেন বোঝালাম? তার কারণ হলো, যদি আমাকে আরাবল্লী ফিল করতে হয় না, তাহলে আগে হিমালয়কে দিয়ে ফিল করতে হবে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, কোনো সুনির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য, ভূমিরূপ, তার প্রভাব কতটা প্রকট হতে পারে। আর সেই প্রকটতাটাই অনুভব করানোর জন্য আমি হিমালয়কে খুব সহজে উপস্থাপন করলাম, যাতে সবাই ফিল করে নিতে পারি। এবার আমরা আসবো আরাবল্লীর কথায়। আরাবল্লীর কথা যখন আসবো না, তখন আমাদের একটু অন্যভাবে ফিল করতে হবে। যেমন বাড়িতে থাকা কোনো বৃদ্ধ মানুষের প্রতি আমাদের যে মনোভাবটা আসে, অনেকটা সেই রকমভাবে আনতে হবে। কেন? কারণ যে হিমালয়ের গল্প এতক্ষণ বললাম, এই হিমালয় জন্মেছে ভূগোলের ভাষায় বলা হয় রিসেন্ট। কবে? আজ থেকে 5 থেকে 7 কোটি বছর আগে। মোটে 5 থেকে 7 কোটি বছর আগে জন্ম হয়েছে এই হিমালয়ের। তাই জন্য একে বলা হয় নবীন, এখনো তরুণ, অর্থাৎ যৌবনে ভরপুর হিমালয়। কিন্তু আমরা যখন আরাবল্লীর কথা বলবো, তখন আরাবল্লীকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। জন্ম কবে হয়েছে? আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে। যেটা জন্ম হয়েছে হিমালয় 5 থেকে 7 কোটি বছর আগে, যাকে আমরা এত রেসপেক্ট করলাম এতক্ষণ ধরে। আর সেই হিমালয়ের থেকেও আরাবল্লী কত পুরনো, সেটা আশা করি সবাই বুঝে গেছি। 250 কোটি বছর আগে জন্মেছিল আরাবল্লী পর্বত। আর এই আরাবল্লী পর্বত জন্মানোর প্রেক্ষাপট, পটভূমি কি ছিল, সব পর আমি শৃঙ্খলিতভাবে আলোচনা করব। কারণ আজকের এই আলোচনা ভূগোলের হয়ে, কোনো রাজনৈতিক দল, কোনো আন্দোলনকারী কারোর পক্ষ হয়ে নয়, কেবলমাত্র ভূগোলের পক্ষ হয়ে। এবার আমরা সরাসরি আগে একটু দেখে নিই আরাবল্লী পর্বতের অবস্থানটা। আরাবল্লী বেসিক্যালি দিল্লি থেকে শুরু করে গুজরাটের এই কোণা পর্যন্ত এইভাবে রাজস্থানের প্যারালাল, মানে রাজস্থানের সাথে একদম অনুভূমিকভাবে বেষ্টন করে রয়েছে। বলতে পারা যায় যে রাজস্থানের একটা প্রাচীর এই আরাবল্লী। এই আরাবল্লীর একটা বেসিক ইম্পর্টেন্স আগে বলে নিই, যেটা খুব সিম্পল একটা
ফিচার, সেটা আমরা সবাই জানি। সেটা হলো রাজস্থানটা না অনেকটা এই আমাদের এই আরবিয়ান কান্ট্রির মতো দেখতে। ইনফ্যাক্ট আমরা যদি কেউ যাই, স্পট ভিজিট করি, সবাই আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, ভারতের একমাত্র মরুভূমি রাজস্থানের থর মরুভূমি। আর এই থর মরুভূমি তৈরি হওয়ার নেপথ্যে আরাবল্লীর ভূমিকা রয়েছে। কেমন? আরাবল্লী পর্বত এইভাবে প্যারালালি বিন্যস্ত। যখন মৌসুমী বায়ু ভারতবর্ষে অনুপ্রবেশ করে তখন দেখা যায় ভারতবর্ষের এই যে উপকূলীয় গঠন অনুযায়ী দুটো ভাগে বিভক্ত হয়ে যায় মৌসুমী বায়ু। একটা আরব সাগরীয় শাখা হয়ে ভারতে অনুপ্রবেশ করে, আর একটা বঙ্গোপসাগরীয় শাখা হয়ে ভারতে অনুপ্রবেশ করে। এবার এই দুই শাখা যখন ভারতে ঢুকলো, একটু একটু করে সারা ভারত গ্রাস করতে শুরু করে। এবার যখন প্রাথমিকভাবে আরব সাগরীয় শাখা চায় রাজস্থানে যেতে, আরাবল্লী বাধা দেয়, বলে না, এখন হবে না, কারণ এখনো পর্যন্ত নিম্নচাপীয় টান ভারতের অন্যত্র আছে, সেখানে তুমি যাও, আর যদি এই দিকে যেতেই হয় তাহলে আমাকে টপকে যেতে হবে। তখন বায়ু কি ভাবে? বায়ু ভাবে না, আর কষ্ট করে কি আর আরাবল্লী টপকাবো, ওই পাশে টান আছে আমার অনেক, আমি ওই পাশে চলে যাই। তাই বায়ু আরাবল্লীর কোল ঘেঁষে বেঁকে ভারতের উত্তর পূর্ব দিকে বাহিত হতে শুরু করে এবং আখেরে বলা যায় মধ্য ভারত সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল বায়ু প্রবাহের কবলে চলে আসে। এবং এই দুই বায়ু, একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা, দুজনেই সুন্দরভাবে সম্মিলিতভাবে সারা ভারতবর্ষকে সম্পৃক্ত করে দেওয়ার কাজটা করে। অর্থাৎ প্রথমে মেঘ, মেঘ থেকে বৃষ্টি। এবার এই জায়গাটার যদি চেহারা দেখি আমরা, এই জায়গাটা অনেকটা গোপের মতো দেখতে, হিমালয়ের গঠনটা অনেকটা গোপের মতো। তো এই জায়গায় এসে না ফাদলের মতো এই বায়ু প্রবাহ আটকে যায়, দুপাশ থেকে আসা বায়ু প্রবাহ আটকে যায়। আটকে যাওয়ার কারণে দেখা যায়, এটা আমরা ফানেল যদি দেখি, ফানেলের ক্ষেত্রে কি হয়, আমরা যখন তেল ঢালবো ওই সরু নলটার কাছে তেলের মাত্রা অনেক বেশি হবে, তাই এই সরু নলের জায়গাটায় জলীয় বাষ্পের যোগান প্রচুর হয়, দুপাশ থেকে আসছে তো, কারণ এই দিকেও হিমালয়ের বাধা, যেতে পারছে না, অর্থাৎ প্যারালালি এই দিকে বেঁকে যাচ্ছে, আবার এখানেও এই দিকেও পূর্বাচলে বাধা রয়েছে, তাই এই বাধার কারণে এখানে দেখা যায় জলীয় বাষ্পের যোগান প্রচুর বেড়ে যায়, আর তাই জন্যই এখানে ম্যাসিভ রেইনফল হয়। আর এই কারণেই এই অঞ্চলটা ভারতবর্ষের মধ্যে তো অবশ্যই গোটা বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। আমরা সবাই জানি চেরাপুঞ্জির কথা, আমরা মৌসিনরাম, চেরাপুঞ্জি সব জানি। এবার প্রশ্ন হলো, তাহলে আরাবল্লী রাজস্থানে ঢুকতে দেয় না মৌসুমী বায়ুকে, অথচ মৌসুমী বায়ু ঢোকে কবে? জুলাই মাসে। কিভাবে ঢোকে? গোটা ভারতবর্ষ যখন মৌসুমীর কবজায় চলে আসে তখন দেখা যায় যে আর কোথায় নিম্নচাপীয় টান থাকে না, তখন মৌসুমী বায়ু আরাবল্লীকে টপকে রাজস্থানে যায়। আর যখনই টপকে রাজস্থানে যায় তখন খুব দ্রুত প্রচুর পরিমাণে বায়ু আরাবল্লী টপকে পশ্চিমে গমন করে, যে কারণে হঠাৎ রাজস্থানে প্রচুর বৃষ্টি হয়। আর এই বৃষ্টির ফলে রাজস্থানে কিন্তু প্রচুর বন্যা পরিস্থিতিও তৈরি হয়ে যায়। একে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলে থাকি। এবং মাথায় রাখতে হবে, রাজস্থান যেমনটি শুষ্কতার দিক থেকে, খরার দিক থেকে যেমন প্রথম সারিতে রয়েছে, 1 নম্বরে রয়েছে, আবার বন্যার দিক থেকেও 4র্থ স্থানে রয়েছে। অর্থাৎ ভারতের একাধারে খরা প্রবণ আর অন্যদিকে বন্যা প্রবণ অঞ্চল বা রাজ্য। আর এর নেপথ্যে আরাবল্লীর এই কারসাজিটা কাজ করে। তাহলে এইটুকু আলোচনা করলে আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে তাহলে আরাবল্লী না থাকাই ভালো, কেটে দিলে তাহলে পুরো রাজস্থানটায়ও মৌসুমী বায়ু ঢুকে যাবে এবং গোটা ভারতবর্ষ কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হবে এবং বেশ সম্পৃক্ত হবে। এখান থেকেই উঠে আসছে একের পর এক সমস্যা। যখনই আরাবল্লী থাকবে না তখন দেখা যাবে ভারতবর্ষের এই অংশে, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে যে পরিমাণে জলীয় বাষ্পের যোগান হচ্ছিল সেই যোগানটা কমে আসবে। কারণ আরাবল্লী নেই বলে আরব সাগরীয় শাখা বেঁকে যাওয়াটা কোনো সমস্যা নয়। আরব সাগরীয় শাখা কেন আবার এই দিকে বাঁকতে যাবে? এখানে আরাবল্লীর বাধা নেই, তাহলে খুব সুন্দরভাবে আরব সাগরীয় শাখা এইভাবে বাঁক নেবে। বাঁক নিয়ে দেখা যাবে রাজস্থানের যে মরুভূমি, সেই মরুভূমিতে জলীয় বাষ্পের যোগান অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার প্রশ্ন হলো, তাতে তো ভালোই হলো,
বাড়িয়ে দিল। কিন্তু মজাটা হলো রাজস্থান মরুভূমি কেবলমাত্র আমাদের কাছে মরুভূমি হতে পারে, কিন্তু এর পিছনে গুরুত্বপূর্ণ ভৌগোলিক যোগ রয়েছে। কীরকম? আমরা প্রতি বছর ভারতবর্ষে যে মৌসুমী বায়ুর আগমন হয়, সে আগমনের নেপথ্যে পুরোটাই কি তিব্বতের মালভূমির টান দায়ী? না, ভারতবর্ষের নিজস্ব নিম্নচাপীয় কক্ষের ভূমিকা রয়েছে। এই নিম্নচাপীয় কক্ষ যদি না থাকতো তাহলে মৌসুমী বায়ু খুব সহজেই আমাদের কাছে বশ মানত না, এদিক সেদিক বেঁকে যাওয়ার জায়গা তৈরি হতো। আর এই নিজস্ব নিম্নচাপীয় কক্ষ তৈরি করে রাজস্থান। রাজস্থানের যে বেয়ারি রক অর্থাৎ উদ্ভিদহীন বিস্তীর্ণ মরুভূমি, সেই মরুভূমি সমন্বিত অঞ্চলে তীব্র লো প্রেশার তৈরি হয় যখন সূর্যের উত্তরায়ণ হয়। আর এই লো প্রেশারের টানেই ভারতবর্ষে যে মৌসুমীর আগমন হয়, সেই মৌসুমীর আগমন হওয়া মৌসুমি এক প্রকার ভারতের কাছে নত স্বীকার করে বা আমাদের কাছে ধরা দিতে বাধ্য হয়। এবার যদি এখানে প্রচুর বৃষ্টি হয় তাহলে এই অঞ্চলটা আর মরুভূমি থাকলো না, আস্তে 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 উদ্ভিদের মাত্রা বেড়ে গেল। বেড়ে গিয়ে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষে মৌসুমীর টান কমে যাবে। তাহলে আমরা প্রাথমিকভাবে দেখলাম যে এখানে আমি এইমাত্র কি বললাম, তাহলে এই অঞ্চলটা উদ্ভিদ হয়ে যাবে, সমস্ত অঞ্চলের মতো হয়ে যাবে, এইরকম আমাদের ফিলিংস হলো। কিন্তু মজার বিষয়, আস্তে আস্তে যদি সেটা হতে থাকে তাহলে লো প্রেশারের টানই তো কমে যাবে। লো প্রেশারের টান যদি কমে যায় তাহলে ভারতবর্ষে বৃষ্টির মাত্রাও তো কমে আসবে, কারণ মৌসুমী বায়ু অতটা আর তীব্র হতে পারবে না, যে কারণে ভারতবর্ষে বৃষ্টির পরিমাণ কমে আসবে। যদি থর মরুভূমি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আর যার ফলস্বরূপ গোটা ভারতবর্ষ মরুভূমির আওতায় চলে আসার জায়গা তৈরি হতে পারে। তাই আরাবল্লী, থর মরুভূমি, এই দুজনের মধ্যে গোটা ভারতকে সুন্দরভাবে সাজিয়ে রাখার একটা গভীর যোগ রয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পরপর যে বিষয়গুলো উপস্থাপন করব সেগুলো সাধারণত আমরা বিভিন্ন ভিডিও দেখছি, আলোচনা করছে বিভিন্ন যে মিডিয়া, বিভিন্ন এক্সপার্টরা, সেগুলো থেকে আমরা জানি। তো সেই বিষয়গুলোকে আমি আরও স্পষ্টভাবে ব্যক্ত করার চেষ্টা করছি। এবার প্রশ্ন হলো, যদি আমাদের এই রাজস্থান, এই আরাবল্লী পর্বত না থাকে তাহলে কি হবে? আচ্ছা, এই আলোচনাটা করার আগে আমি পর্যায়ক্রমিক প্রেক্ষাপটটা আলোচনা করি, তারপরে আমরা গুরুত্ব অনুধাবন করব। একটু সংক্ষেপে বলে নিই আমি যে মেজর ইম্প্যাক্টগুলো কি হতে পারে যদি আরাবল্লী আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এবং নিঃশেষ হওয়াটাও যে কিছুটা অংশবিশেষ স্বাভাবিক, সেটাও আমি ব্যক্ত করব পরবর্তীকালে, কারণ জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস অন্তত সেটাই বলে। যেমন কোনো নদী আস্তে 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 বার্ধক্যে উপনীত হয়ে উধাও হয়ে যায়, যেমনটা অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, আমাদের পশ্চিমবঙ্গের নদীগুলো, এদেরকে কেউ গলা টিপে হত্যা করেনি। এই নদীগুলো একটু একটু করেই দুর্বল হয়ে বার্ধক্যে পৌঁছে কোথায় যেন মৃতপ্রায় হয়ে গেছে। তাই এরা নিজেরাই নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে, যেটা আমরা গ্রেডেশনের ধর্ম অনুযায়ী জানি, পর্যায়নের ধর্ম অনুযায়ী জানি। ঠিক একই রকমভাবে কোনো উঁচু পাহাড় আস্তে আস্তে ক্ষয়ে 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 নিচু হয়ে যাওয়াটা, এটাও অত্যন্ত স্বাভাবিক। এখানে মানুষের কোনো হাত নেই। এটা যতক্ষণ না পর্যন্ত প্রাকৃতিক নিয়মে চলছে ততক্ষণ মানুষের কোনো এখানে ভূমিকা নেই। কিন্তু মানুষের ভূমিকা আসবে, সে বিষয়টা অনেকটাই সুপ্রিম কোর্টের রায়, মাইনিং, এই সব কিছুর সাথে অ্যাসোসিয়েট, সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু আমরা জাস্ট জিওগ্রাফিক্যালভাবে যদি অ্যানালাইসিস করি তাহলে কোনো পাহাড়ের যেমন উৎপত্তি হওয়াটা, উদ্ভব হওয়া, উত্থান হওয়াটা স্বাভাবিক, তেমনই সেটি পর্যায়ক্রমিক ক্ষয়ের মাধ্যমে একটু একটু করে নিচু হয়ে যাওয়াটা। এবং ডেভিসের তত্ত্ব অনুযায়ী জানি আমরা, কোনো পাহাড় উঁচু বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রসারিত হলো উত্থান কার্যের মাধ্যমে, তারপরে একটু একটু ক্ষয়ে ক্ষয়ে আস্তে 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 তার উচ্চতা কমে গেল এবং ওই পাহাড়টাই একসময় ইনসেলবার্স, মোনাডনকের রূপ নিল। আর এই যে কাহিনী, এই কাহিনীর সাথেই অ্যাসোসিয়েট আরাবল্লী পর্বত। তাই যেমন যতটা উদ্বেগ বর্তমানকালে গোটা ভারতবর্ষে ছড়িয়েছে, বিষয়টা অতটা উদ্বেগের নয়। তাই আমাদের আগে ফিল করতে হবে, তারপর প্র্যাকটিক্যালভাবে অনুভব করতে হবে। এবার হ্যাঁ, কিছু কর্পোরেট দুনিয়া, কিছু প্রশাসনিক যে ইম্প্যাক্ট সেগুলো আছে, সেগুলো আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করব, কিন্তু এমন নয় যে সেটাই মেজর।
তার বাইরেও ন্যাচারালিটি রয়েছে, তার বাইরেও জিওগ্রাফি আছে, সেটাকে আমাদের ফিল করতে হবে। ফিজিওগ্রাফিক নেচার তো জানি, ভারতের কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও পর্বত, কোথাও পাহাড়, XYZ। কিন্তু যদি আমরা ভারতের মেরুদণ্ড খোঁজার চেষ্টা করি তাহলে যে রূপটা পাবো সেই রূপটা অনেকটা এইরকম। এবার এর মধ্যে আমরা আরাবল্লীর পার্টটাকে অ্যানালাইসিস করছি, কারণ আমাদের ক্লাস নালে অনেক বড় হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে জিওলজি অফ ইন্ডিয়ার যে পার্ট, সেই পার্টে আমি আলোচনা করেছি এবং সেটা ডিজিটাল বোর্ড ওয়ার্ক করে অবশ্যই আবার নতুন করে আলোচনা করাও হবে। তো এখানে দেখো, এটা হলো আরাবল্লী ক্রেটন। ক্রেটন কাকে বলে? ক্রেটন মানে হলো সহজ ভাষায় বললে অনর ভূখণ্ড, বা বলতে পারো একটা প্লেটের ছোট ছোট নিউক্লিয়াস, একটা বড় প্লেটের নিউক্লিয়াস, ঠিক আছে, অর্থাৎ ভিত্তি স্তম্ভ। যেমন একটা বিল্ডিং কনস্ট্রাকশন করা হলো 12টা পিলার দিয়ে, তাহলে এই এক একটা পিলার হলো এক একটা ক্রেটন। আমরা যদি পেনিনসুলার ইন্ডিয়া দেখি তাহলে এখানে একাধিক ক্রেটন রয়েছে। যেমন দেখো, আরাবল্লী ক্রেটন একটা ক্রেটন, ওয়েস্টার্ন ধারওয়ার ক্রেটন, ইস্টার্ন ধারওয়ার ক্রেটন, সাউথ এটা নয়, এই যে বাস্তার ক্রেটন, সিংভূম ক্রেটন, ঠিক আছে। তো এইগুলো সব এই যে বুন্দেলখণ্ড ক্রেটন। তো এইগুলো সব হলো এক একটা ওই রকম পিলার বিল্ডিংয়ের। কোন বিল্ডিংয়ের? উপদ্বীপীয় ভারতবর্ষের। এই উপদ্বীপীয় ভারতের মাঝ বরাবরই দেখো এই যে ডিপ ব্ল্যাক কালার এবং ব্রোকেন ব্ল্যাক কালার দিয়ে যে রেখাটা দেখানো হয়েছে, সেটা হলো সেন্ট্রাল ইন্ডিয়ান টেকটনিক জোন। এখানেই আমাদের নর্মদা, তাপ্তি, ওইদিকে দামোদর, এই সমস্ত নদী রয়েছে এই ফল্ট লাইন বরাবর। তো যাই হোক, এবার যদি আমরা দেখি এই আরাবল্লী ক্রেটন, এই আরাবল্লী ক্রেটনের ওপরের অংশ কি রয়েছে, এই দিকে কি রয়েছে? নর্দার্ন পার্টে রয়েছে আমাদের হিমালয় পর্বত, এবং হিমালয়ের জন্মের পর হিমালয় থেকে বয়ে আসা নদীগুলো ক্রমসঞ্চয়ের মাধ্যমে পাদদেশে যে বিস্তীর্ণ সমভূমি তৈরি করেছে, সেই সমভূমি। এই দুটো, যে কারণে এই পুরো অংশটাকে আমরা একটা সময়কালের অংশ হিসাবে ধরে নিই। হিমালয়ের জন্ম হলো, জন্ম হওয়ার পর তার উপর থেকে বয়ে আসা নদীগুলি, যদিও নদীগুলোকে পূর্ববর্তী নদী হিসাবে ধরা হয়, হিমালয়ের জন্মের সাথে সঙ্গতি রেখে এদের যে ধারাবাহিক প্রবাহ সেটা অক্ষত রয়েছে। তো এদের যে ক্রমসঞ্চয়, সেই সঞ্চয়ের মাধ্যমে হিমালয়ের পাদদেশীয় ক্ষেত্রের যে বিস্তীর্ণ মহীখাত রিজিয়ন, সেখানে সঞ্চয়ের মাধ্যমে তৈরি হলো বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। আর সেই সমভূমি, তাহলে সেই সমভূমি এবং হিমালয়, একে আমরা নিউ প্রোটেরোজোইক অর ফেনেরোজোইক কভার অফ ইন্ডিয়া হিসাবে চিহ্নিত করতে পারি, যেটা আরাবল্লীর উত্তরে রয়েছে। আরাবল্লীর দক্ষিণের অংশে কি রয়েছে? দক্ষিণের অংশে যেমনটা ডেকান প্লেটু রিজিয়ন রয়েছে, ডেকান প্লেটু যেটা মূলত ব্যাসল্ট লাভা সঞ্চয়ের মাধ্যমে তৈরি হয়েছিল। আমাদের গোটা ভারতবর্ষের এই অংশটা ব্যাসল্টিক লাভা দিয়ে ফর্ম করেছে, ওকে। আর ঠিক এই অংশ যেটা লেট প্যালিও প্রোটেরোজোইক অর নিউ প্রোটেরোজোইক রক, এই অঞ্চলটা, ঠিক আছে, যেটা ঠিক আরাবল্লীর কোল ঘেঁষে রয়েছে। তো এইটা হলো আরাবল্লীর অ্যাসোসিয়েট আশেপাশের স্ট্রাকচারটা। এবার আমরা এটা বেসিক কনসেপ্টটা একটু বুঝে নিলাম। এবার আমরা পরের কনসেপ্টে যাব, এবং এখানে দেখো লেখাই আছে আরাবল্লী রেঞ্জ ইজ অ্যামং দ্য ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। তার বেসিক স্ট্রাকচার সম্পর্কে প্রথমে জেনে নিলাম। এবং এই যে ক্রেটন, প্রশ্ন হলো ক্রেটনগুলি কি? আরাবল্লী ক্রেটন বলা হচ্ছে। ক্রেটন মানে হলো, যেমন আমরা বিল্ডিং কনস্ট্রাকশন করি, বিল্ডিং কনস্ট্রাকশনের সময় কি থাকে? তার একটা অনর ভূমি বা আমরা পিলার বা স্তম্ভ বানাই। একটা বিল্ডিংয়ের ধরো 12টা পিলার আছে। ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষেও এই রকম পুরো পেনিনসুলার বা উপদ্বীপীয় ভারত, যেটা আদি ভারত, সেই আদি ভারতটা যেটা পাঁচ সঞ্চালনের ফলে ক্রমশ উত্তর দিকে ধাবিত হয়েছিল, তো সেই উপদ্বীপীয় ভারতবর্ষে যদি আমরা দেখি, তার যে বিস্তীর্ণ প্লেট, সেই প্লেটে কতগুলো নিউক্লিয়াস বেল্ট রয়েছে, যাকে আমরা বলতে পারি এক প্রকার পিলার, বিল্ডিংয়ের পিলার। সেই পিলারের মধ্যে অন্যতম হলো আরাবল্লী ক্রেটন, বুন্দেলখণ্ড ক্রেটন, বস্তার ক্রেটন, সিংভূম ক্রেটন, ইস্টার্ন ধারওয়ার ক্রেটন, ওয়েস্টার্ন ধারওয়ার ক্রেটন। এগুলো সব হলো সেই উপদ্বীপীয় ভারতের ভিত্তিস্তম্ভ। এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে আমরা ঢুকবো, কিন্তু বুঝে নিতে হবে আমাদের যে আর্কিয়ান যে টিটিজি কেন বলা হয়? এটা হলো টোনালাইট, টোনজেমাইট এবং গ্র্যানোডায়োমাইট, ঠিক আছে, রক,
এই টাইপের রকের সমন্বয়ে এই অঞ্চলটা গঠিত হয় এবং সেই রকগুলোর চেহারা কেমন একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এই যে এটা, অর্থাৎ যদি আমি নিজে আরাবল্লী ঘুরেছি, আরাবল্লীর প্রায় প্রত্যেকটা অংশ আমার ঘোরা, তো আরাবল্লীতে ঘুরতে গেলে আমরা এই ধরনের গঠন পাবো, স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কিভাবে আসছে দেখো, বেসিক্যালি এই স্ট্রাকচারের জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, আমরা পুরো ভিতরে ঢুকবো প্রত্যেকটা পার্টে, কিন্তু আগে একটু একটু করে বুঝে নিই। দেখো, টোনালাইট এবং টনজেমাইট এবং গ্রানোডায়োরাইট, তাই জন্য একে বলা হয় টিটিজি রক, আর এ গ্রুপ অফ কোয়ার্টস রিচ, অর্থাৎ এখানে কোয়ার্টস আছে, দেখো সাদা সাদা যেগুলো এগুলো কোয়ার্টস। তো কোয়ার্টস রিচ ফেলসিক ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। ফেলসিক ইন্ট্রুসিভ, ইন্ট্রুসিভ মানে কি, যেটা ভিতরেই তৈরি হয় যখন অগ্নুৎপাত হচ্ছে তখন। প্রমিনেন্ট ইন আনিসিয়ান ক্রাস্ট, দ্যাটস মিন আর্কিয়ান ট্রেন্স, ঠিক আছে, ক্যারেক্টারাইজড বাই হাই সিলিকা, হাই সোডিয়াম অ্যান্ড low potassium feldspar forming from the partial melting of hydrate mafic rock like basalt deep within the earth. এইটা দিয়ে, এটা ওয়ান কাইন্ড অফ ব্যাসল্টিক, তো এটা ফর্ম করেছে, তাই জন্য আমরা এই মানে প্রকৃতিগত দিক যেগুলো আমি বিবেচনা করলাম সেগুলো থাকলে তাকে আমরা টিটিজি রক হিসাবে চিহ্নিত করি, যেটা আরাবল্লীর নেচার। আরাবল্লীতে বেড়াতে গিয়ে আমি এই জিনিসটা থেকে অবাকও হয়েছি যে এইটা হলো আরাবল্লীর বেসিক নেচার। এবার আমরা জানি যে আরাবল্লী একটি ভঙ্গিল পর্বত, তাহলে ভঙ্গিল পর্বতটা কি করে হলো? আরাবল্লী একাধারে, আরাবল্লীতে গিয়ে আমি বেড়াতে গিয়ে আমি যখন দেখলাম যে এখানে তোমার আগ্নেয় শিলা আছে, প্যারালালি রূপান্তরিত শিলা রয়েছে, সেটা দেখে কিন্তু আমার প্রথম দিকে এইরকম একটা অসঙ্গতিপূর্ণ বিষয় মনে হয়েছিল, কিন্তু পরে যখন আরাবল্লীর স্ট্রাকচার, আরাবল্লী কিভাবে ফর্ম করেছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হলো, তখন দেখা গেল যে আরাবল্লীর জন্ম বৃত্তান্তটার যে প্রেক্ষাপট সেটাই অনেকটা এই রকম। তো সেটাকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি এবার, ঠিক আছে। আরাবল্লী আর একবার এখানে একটু দেখে নাও, আরাবল্লীর চিত্রটা যদি আমরা দেখি তাহলে দিল্লি এখানে রয়েছে এবং গুজরাট, দিল্লি থেকে গুজরাট পর্যন্ত প্রসারিত, এবং যার এখানে মূল আরাবল্লীর যে ঘনত্ব সেটা সর্বাধিক, এবং যত দিল্লির দিকে যাব তত আমাদের কমতে থাকবে। অনেকটা এই রকম চিত্রটা, অনেকটা এই রকম, যত আমরা দিল্লির দিকে যাচ্ছি তত দেখব সেটা কমে গেছে। এবার মজার বিষয় হলো আরাবল্লীকে যদি একটু একটু করে খনন কার্যের মাধ্যমে উধাও করে দেওয়া হয়, তাহলে এই রকম ছোট 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 মানে সেই স্যাটেলাইট ইমেজ দেখলে দেখা যাবে যে একটু একটু করে তার আয়তন কমে 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 উধাও হয়ে গেল এক সময়। তো এইরকম হয়ে যাওয়ার প্রবণতা। তো এই জায়গাগুলো যদি আমরা দেখি, এই জায়গা বা এই বেল্টগুলো কিন্তু সেই বেল্ট যেখানে মিনারেল এর মাত্রা অধিক, এবং যে কারণে কিন্তু এখানে মাইনিংয়ের কাজ সর্বাধিক হয় বলেই আস্তে আস্তে আরাবল্লী লস হয়ে যাচ্ছে। আরাবল্লীর যে ক্ষেত্র ভূমি সেটা কমে আসছে, সেটা আগে থেকেই আসছে। আমরা খ্রিস্টপূর্বাব্দ থেকে দেখব যে আরাবল্লীর ওপরে কিন্তু এই খনন কার্য এবং বিভিন্ন মিনারেল ধাতু আবিষ্কারের সময়কালের কিছু সময় আগে পরে, মানে ওই সমসাময়িক কাল থেকেই বলবো, যে এখান থেকে কিন্তু যে উদ্ধার করা, খনন করা এই কাজ এবং অনুসন্ধানের কাজ, এগুলো কিন্তু চলছে আরাবল্লীতে প্রাচীনকাল থেকে। তো একটু একটু করে এগুলো কমে এসেছে। এবার আমরা যদি দেখি যে এই পুরো বেল্টটা, আরাবল্লীর যে কালার বেল্টটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখে নিই, এই সাউদার্ন দিল্লি ফোল্ড বেল্ট ধরা হয় এটাকে, অর্থাৎ এই হলুদ অংশকে আমরা সাউথ দিল্লি ফোল্ড বেল্ট ধরবো, ওকে। যেটা সবুজ তাকে নর্থ দিল্লি ফোল্ড বেল্ট ধরছি, যেটা এই যে ভায়োলেট কালার সেটা হলো আরাবল্লী ফোল্ড বেল্ট হিসাবে ধরা হচ্ছে, যেটা তোমার অরেঞ্জ কালার সেটা হলো সান্ত মাতা কমপ্লেক্স, এবং যেটা পিঙ্ক কালার সেটা হলো ব্যান্ডেড নিসিক কমপ্লেক্স, যাকে বলা হয় ব্যান্ডেড নিসিক কমপ্লেক্স, ঠিক আছে। এইটা মানে ডিভিশনটা, এর গঠনগত ডিভিশন এইভাবে করা হয়েছে। এবার আমরা যাব যে দেখো আরাবল্লীর যদি অনুসন্ধান করা হয়, একটু আগে বললাম যে এর শিলা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে কেমন এইরকম কি করে হলো।
আরাবল্লীতে আমরা সার্ভাইভ মাল্টিপল টেকটনিক সাইকেল দেখতে পাবো। এখানে একাধিক টেকটনিক সাইকেল এসেছে এবং সেটা রোল করেছে। 250 কোটি বছর আগের কাহিনী তো, এক দুদিনের নয়। তো সেটা কিভাবে বুঝবো আমরা? বলছে ভেরি থিক লিথোস্ফিয়ার, মিনিমাল সিসমিক অ্যাক্টিভিটি। সিসমিক অ্যাক্টিভিটি নেই বললেই চলে আরাবল্লীতে, প্রেজেন্টলি সিসমিক অ্যাক্টিভিটি নেই। নেক্সট, কারণটা খুঁটি ভিত্তি প্রস্তর, রক মোস্টলি ফ্রম প্রিক্যাম্বিয়ান এজ, প্রিক্যাম্বিয়ান কালের রক। নেক্সট, ক্রেটন ফর্ম অ্যাজ দ্য নিউক্লিয়াস অফ কন্টিনেন্ট, অর্থাৎ কন্টিনেন্ট বা মহাদেশের নিউক্লিয়াস হিসাবে এটা সেখানে স্টেবল। ওকে, হোয়াট ইজ দ্য আরাবল্লী ক্রেটন? আমরা আরাবল্লী ক্রেটন যেটা ছবিতে দেখিয়েছিলাম সেটা এখানে অ্যানালাইসিস করা হচ্ছে। দ্য আরাবল্লী ক্রেটন অলসো কল্ড দ্য নর্থ ইন্ডিয়ান ক্রেটন, মানে খুঁটি, পিলার, is an ancient stable block of the Indian peninsular shield. আমাদের উপদ্বীপীয় ভারতকে যদি শিল্ড ধরা হয়, শিল্ড ভূমি, সেই শিল্ডের একটা স্টেবল ব্লক, ব্লক মানেই তো একটা খুঁটি ধরতে পারো। ওকে, আন্ডারলেইং দ্য আরাবল্লী রেঞ্জ অ্যান্ড সারাউন্ডিং রিজিয়ন অফ রাজস্থান, হরিয়ানা অ্যান্ড দিল্লি। অর্থাৎ আরাবল্লী নিজে একটা ক্রেটন, সেই ক্রেটনের ওপরেই জন্মেছে, মানে তাকেই আমরা, যদিও নামকরণ তো পরে হয়েছে, তার মানে ক্রেটনটা নিচে আছে আর ক্রেটনের ওপরে রয়েছে এই আরাবল্লী পর্বতের শৃঙ্খল, যাকে আমরা পার্বত্য রেঞ্জ হিসাবে চিহ্নিত করি। এবার দেখো, বলছে ইট রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পিচ অফ কন্টিনেন্টাল কাস্ট ইন ইন্ডিয়া। ওকে, কম্পোজিশন অফ আরাবল্লী ক্রেটন, আরাবল্লী ক্রেটনকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি কি পাবো দেখো। এক, ইগনিয়াস, গ্রানাইট এবং পেগমাটাইট পাবো এখানে। তাহলে যখন গ্রানাইট পাবো তখন আমাদের মনে হতে পারে না যে আরাবল্লী তো ভঙ্গিল পর্বত পড়েছি, এখানে গ্রানাইট কেন পাওয়া যাচ্ছে? গ্রানাইট কি শিলা? গ্রানাইট তো একটি পাতালিক শিলা। মজার বিষয়, আরাবল্লী পর্বত, যার উচ্চতম শৃঙ্গের নাম গুরুশেখর, যেখানকার উচ্চতা গড়ে 1700 মিটারের মতো, এই যে গুরুশেখর, এর ওপরে না এক সময় তুষারপাত হতো, অর্থাৎ এর উচ্চতা এত বেশি ছিল। সেটা একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে গুরুশিখরের ওপর গিয়ে দাঁড়ালে মনে হয় না যেটা কোনো একটা বড় পর্বত শৃঙ্খলের উচ্চতম শৃঙ্গ। এবং তার উপর আমি গিয়েছি, ভিডিও করেছি, এবং সেখানে গিয়ে আমার কোথায় যেন অনুশোচনা হয়েছিল সেটাও ব্যক্ত করেছি সেই ভিডিওতে, গুরুশিখরের মাথার উপর গিয়ে। তো যাই হোক, ইগনিয়াস রক আছে এখানে, গ্রানাইট, পেগমাটাইট আছে, কারণটা ক্রেটন তো, আর সেই ক্রেটনের অংশ বিশেষ উন্মুক্ত হয়ে গেছে তো। ক্রেটন সেই শিলভূমি তো, তাহলে তার অংশ বিশেষ উন্মুক্ত কেন? কারণ এটা ক্ষয়জাত পর্বত, এটা অবশিষ্ট পর্বত। এর ওপরে টেকটনিক ডিফরমেশন যখন হয়েছিল, যা কিছু হয়েছিল ফোল্ডিং, সেই ফোল্ডিং হওয়ার ফলে যে নমনীয় ক্ষেত্রবিশেষ তৈরি হয়েছিল তার অধিকাংশই এখন আর নেই, বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। কেন হারিয়েছে আমরা ভূগোলে জানি না। কোনো জায়গার উত্থান হয়, উত্থান হওয়ার পর সেখানে প্রাকৃতিক শক্তি কার্যকর করতে শুরু করে। কি কাজ? সেই অঞ্চলকে একটু একটু করে ক্ষয়ে নিচু করার কাজ, যাকে আমরা বলে থাকি অবরোহণ করা। আবার একইভাবে যে অঞ্চলটা নিচু, যেমন কোন অঞ্চল নিচু ছিল? আমরা যেখানে বাস করি, আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এই গাঙ্গেয় বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এটা তো নিচু। এই অঞ্চলটা কে করেছে? হিমালয় থেকে বয়ে আসা নদীগুলো ভরাট করে করে এই অঞ্চলের জন্ম দিয়েছে। তাহলে হিমালয় যদি বলতো আমি আমার ক্ষয়জাত উপাদান বয়ে যেতে দেব না, তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অঞ্চলটা গঠিত হতে পারতো না। তাই আরাবল্লীর বিস্তীর্ণ এলাকা জুড়ে যা কিছু গঠন ফরমেশন হয়েছিল আজ থেকে 250 কোটি বছর আগে, তার অধিকাংশ, কত পার্সেন্ট? প্রায় 95% এরিয়া উধাও হয়ে গেছে। কিভাবে? কালের নিয়মে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী নিজে করেছে তার প্রাকৃতিক শক্তিকে দিয়ে। মানুষ তো জন্মেছে কয়েক লক্ষ বছর আগে, কাহিনী তো 250 কোটি বছর আগের। তাই জন্য আরাবল্লীকে নিয়ে আমরা প্রাকৃতিকভাবে বিষয়টাকে আগে অ্যানালাইসিস করি, তারপরে মানুষের কোথায় ভূমিকা আছে সেগুলো বুঝবো। মেটামরফিক রক আছে এখানে, নিস আছে, এখানে সিস্ট আছে, এখানে কোয়ার্টজাইট আছে।
সেডিমেন্টারি রক আছে, মেটামরফোজড হয়েছে, মার্বেল স্লেট আছে এখানে। ওকে, ডমিনেটেড বাই বেন্ডেড নিসিক কমপ্লেক্স যেটা সেটা, অ্যান্ড ইন্ডিয়ানস ওল্ডেস্ট রক ফরমেশন যাকে আমরা বলে থাকি বিজিসি, ব্যান্ডেড নিসিক কমপ্লেক্স, আর্কিয়ান বেসমেন্ট ওভার হুইচ দ্য আরাবল্লী ফোল্ড বেল্ট এভলভড। এবার দেখো পরের কনসেপ্ট, স্ট্রাকচারাল ইউনিট দেখে নিই আমরা। স্ট্রাকচারাল ইউনিট অ্যাসোসিয়েট উইথ আরাবল্লী ক্রেটন কি কি আছে? ব্যান্ডেড নিসিক কমপ্লেক্স আছে, ওকে, আর্কিয়ান বেসমেন্ট রক আছে, আরাবল্লী সুপার গ্রুপ আছে, মেটামরফোস সেডিমেন্ট আছে, দিল্লি সুপার গ্রুপ আছে, ইয়াঙ্গার অরোজেনিক সিকোয়েন্স আছে। কিছু ইয়াঙ্গার অরোজেনিক সিকোয়েন্স আছে, থাকবে তো, কারণ কন্টিনিউয়াস সেখানে ক্ষয় সঞ্চয়ের কাজ তো চলছে। তাই সেটাকে যদি আমরা একটু এখানে ছবিতে দেখার চেষ্টা করি, এটাই সেই আরাবল্লী যেটা একটু আগে ছবিতে দেখিয়েছিলাম। এর মধ্যে আমরা আরাবল্লীকে যদি ভিজিট করি, এখানে এমন কিছু জায়গা দেখব যেখানে চাষবাস হচ্ছে। কোথায় সেটা? চারপাশের পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে সেই ক্ষয়জাত উপাদানগুলো পাহাড়ের পাদদেশের যে গভীর বা খাদভূমি ছিল সেই খাদভূমি ভরাট করেছে, ভরাট করে সেটা অপেক্ষাকৃত উর্বর ভূমিতে পরিণত করে দিয়েছে। সেখানে চাষবাস হচ্ছে এখন, কোনো সমস্যা নেই। সেখানে লোকাল গ্রাউন্ড ওয়াটার টেবিলও ফর্ম করেছে, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে আমরা যেমন অ্যালুভিয়াল সেডিমেন্ট পাবো, এখানে ডেকান ট্র্যাপ রিজিয়ন যেমন আছে, তেমনি মারওয়ার সুপার গ্রুপ রয়েছে এখানে, মারওয়ার সুপার গ্রুপ, ঠিক আছে। বিন্ধ্যান সুপার গ্রুপ পাবো, এইটাই বিন্ধ্যান সুপার গ্রুপের অংশ হবে। দিল্লি সুপার গ্রুপ পাবো, যেটা দিল্লি থেকে প্রসারিত, পুরো এই যে ডিপ কালার যেটা, যাকে আমরা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন দিল্লি হিসাবে চিহ্নিত করছিলাম আগের ছবিতে, ওকে। আরাবল্লী সুপার গ্রুপ, এই যে পুরোটাই, এই পুরোটাই আরাবল্লী সুপার গ্রুপ, আরাবল্লী সুপার গ্রুপের অংশ, ঠিক আছে। এবং ওল্ডার গ্রানাইটিক ফরমেশন, এই যে আরাবল্লীর কোথাও কোথায় যে এই দেখো গ্রানাইট 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 গ্রানাইট, এগুলো সব ওল্ডের গ্রানাইটিক ফরমেশন। এবং ব্র্যান্ডেড গ্রিনিসিক কমপ্লেক্স যেটা, সেটা রয়েছে অন্যান্য অংশ জুড়ে সেটি রয়েছে। তো এটা হলো ওভারঅল স্ট্রাকচারাল ইউনিট পুরো আরাবল্লীকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই রকম একটা আলাদা আলাদা অংশ পাবো। এবার এই ক্লাস পুরো ধরে ধরে যদি আলোচনা করতে হয় অনেক সময় লাগবে, তাই জন্য আমি অপেক্ষাকৃত বোঝানোর স্বার্থে যেটা সম্ভব সেটা বলছি। তাহলে এই যে আরাবল্লী রেঞ্জের কাহিনী নিয়ে আমাদের উদ্বেগ বা আলোচনা, সেইটা বোঝার আগে আর একটু আমরা দেখে নিই আরাবল্লী পর্বত কিভাবে জন্মেছে। আরাবল্লী ক্রেটন এবং আরাবল্লী রেঞ্জের পার্থক্য যদি বলা হয়, আরাবল্লী রেঞ্জ কাকে বলে? যখন দেখা যায় এক একটা রিজ মানে পাহাড়ের চূড়া একটা বলতে পারো সহজ ভাষায়, এই যে এটা একটা মাউন্টেন রিজ। তো এই মাউন্টেন রিজগুলো যদি শৃঙ্খলিতভাবে একাধিক মাউন্টেন রিজ যদি অবস্থান করে, তখন তাকে একসাথে আমরা একটা রেঞ্জ হিসাবে চিহ্নিত করি, যেমন আরাবল্লী রেঞ্জ, ওকে। এবার ক্রেটন অ্যান্ড রেঞ্জের মধ্যে পার্থক্য কি? ক্রেটন হলো ইন্টারনাল স্ট্রাকচার, যেটা আগের ছবিতে আমি অ্যানালাইসিস করলাম। আর রেঞ্জ কি? রেঞ্জ হলো আউটার সারফেস, যাকে আমরা টোপোগ্রাফিক নেচার বলতে পারি। এখানে অনেক কথা লেখা আছে, আমি এগুলো আলোচনা করছি না। প্রথমত দেখো, ক্রেটন হলো স্টেবল ক্রাস্টাল ব্লক, জিওলজিক্যাল ইউনিট, এটা আভ্যন্তরীণ। আর আরাবল্লী হলো এরোডেড ফোল্ডেড মাউন্টেন রেঞ্জ, ফিজিওগ্রাফিক ফিচার রেঞ্জটা বাইরের, ঠিক আছে। এবং বেসিক্যালি এর জন্ম হয়েছে 250 থেকে 300 কোটি বছর আগের কাহিনী। পুরো আমরা যদি ক্রেটনের ইতিহাস দেখি, ক্রেটন ফর্ম করার পরেই ওপরে রেঞ্জ ফর্ম করেছে, কারণ প্রথমে মেরুদণ্ড হবে, তারপরে ওপরে যা কিছু হওয়ার হবে, ঠিক আছে। যাই হোক, এইটা হলো মূল পার্থক্য। এবার এখানে রূপ বা চেহারা যা যা আছে সেগুলো, যেমন ধরো মেজর রক ইউনিট, আমরা এখানে ব্র্যান্ডেড নিসিক কমপ্লেক্স পাবো, গ্রানাইট পাবো, নিস পাবো। কিন্তু আরাবল্লী রেঞ্জ যদি ঘুরে বেড়াই আমরা, ওপরে কোয়ার্টজাইট পাবো, মার্বেল পাবো, সিস্ট পাবো, ফিলাইট পাবো, ঠিক আছে। তো যাই হোক,
এইটা হলো মূল পার্থক্য রেঞ্জ অ্যান্ড ক্রেটনের মধ্যে। এবার আমরা আরাবল্লীর পুরো ইতিহাসে আসি, কিভাবে আরাবল্লী জন্মেছে। 670 কিলোমিটার প্রসারিত, যেটা পালানপুর গুজরাট থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত, দিল্লি রিচ পর্যন্ত প্রসারিত। রিচ মানে এক একটা উঁচু উঁচু পাহাড়। ওকে, অ্যাক্রস গুজরাট, রাজস্থান, হরিয়ানা অ্যান্ড দিল্লি, এই 4টে প্রশাসনিক একক জুড়ে প্রসারিত এই আরাবল্লী। রিপ্রেজেন্ট এ ফসিলিস্ট মাউন্টেন বেল্ট নাও হাইলি ইরোডেড অ্যান্ড ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। 250 বছর ধরে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে আবহবিকার প্রক্রিয়া এবং গ্রেডেশনের ধর্ম অনুযায়ী অবরোহণ আরোহণ চলে চলে আস্তে আস্তে এটি হয়ে গেছে একটি অবশিষ্ট পাহাড়ের রূপ বা ক্ষয়জাত পাহাড়ের রূপ। যাই হোক, জিওলজিক্যাল এজ অ্যান্ড টাইম স্কেল, এটা প্রিক্যাম্বিয়ান ইয়নে তৈরি হয়েছে, প্রিক্যাম্বিয়ান মহাযুগে তৈরি হয়েছে, আজ থেকে 250 কোটি বছর পূর্বে। ওল্ডার দ্যান হিমালয়, সিনোজয়িকে জন্ম, আলপস, রকি, এগুলোর থেকে অনেক পুরনো, মানে হাঁটু কি নখের বয়সও নয়। ঠিক আছে, আরাবল্লী বিলং টু দ্য আর্কিয়ান প্রোটিওজোইক এরা, আর্কিয়ান প্রোটিওজোইক এরাতে বিলং করতো, মেকিং দেম জিওলজিক্যালি ওল্ডার দ্যান মোস্ট গ্লোবাল মাউন্টেন সিস্টেম। ওকে, টেকটনিক এভলিউশন আমরা পরপর দেখে নিই কীভাবে আরাবল্লীটার জন্ম হয়ে গেল। বলছে জিওসিনক্লাইন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই জিওসিনক্লাইন মানে হলো একটা নিচু খাত ভূমি, যাকে আমরা শ্যালো মেরিন বেসিন হিসাবে চিহ্নিত করতে পারি, নিচু খাত। ওকে, এক্সটেন্ডেড ইন প্রেজেন্ট ডে রাজস্থান দিল্লি রিজিয়ন, রাজস্থান দিল্লি পর্যন্ত প্রসারিত ছিল এই মহীখাতের অংশটা। ওকে, বলছে ডিপোজিশন অফ স্যান্ড, ক্লে, লাইমস্টোন, এখানে ডিপোজিশনের কাজ শুরু হয় পরবর্তীতে, দুপাশ থেকে আসা উপাদান জমে জমে। দোজ সেডিমেন্ট লেটার ফর্ম কোয়ার্টজাইট, স্লেট, ফিলাইট অ্যান্ড মার্বেল। ওকে, সেডিমেন্টেশন হয়েছে প্রথমে, তারপরে সেখানে কি হয়েছে, সেই সেডিমেন্টারি রক ফর্ম করেছে সেখানে, করার পর সেখানে অরোজেনি অ্যাক্টিভ হয়েছে, যাকে আমরা মাউন্টেন বিল্ডিং ফেজ হিসাবে চিহ্নিত করি। বলছে নোন অ্যাজ দ্য আরাবল্লী দিল্লি অরোজেনিক সাইকেল, যেহেতু একাধিক পর্যায়ে হয়েছে তাই জন্য এটাকে চিহ্নিত করা হয় আরাবল্লী দিল্লি অরোজেনিক সাইকেল হিসাবে। ঠিক আছে, কম্প্রেশন ডিউ টু প্লেট কনভার্জেন্স উইদিন দ্য ইন্ডিয়ান শিল্ড, আমাদের যে ইন্ডিয়ান শিল্ড ছিল বা ভারতীয় পাত বলতে পারো বা আদি যে অনর ভূখণ্ড, সেটি কম্প্রেশন করেছে ডিউ টু প্লেট কনভার্জেন্স, অর্থাৎ পাতের অভিসরণ হয়েছে। কার? উইদিন দ্য ইন্ডিয়ান শিল্ড, অর্থাৎ এখানে একটাই প্লেটের কথা আমরা জানছি, আলাদা আলাদা প্লেটের কথা নয়, একটা প্লেটের মধ্যেই দেখা গেছে মাঝ বরাবর অবস্থানরত রয়েছে একটি জিওসিনক্লাইন, এবং সেই জিওসিনক্লাইনের উভয় পাশের যে ইন্ডিয়ান শিল্ড ভূমি সেটি কনভার্জেন্স হয়েছে। আর কনভার্জেন্সের ফলস্বরূপ ফোল্ডিং হয়েছে, কারণ ওই যে মাঝখানের মানে মহীখাত অঞ্চল, সেই মহীখাতে সঞ্চিত পলিতে ভাঁজ খেয়ে ফোল্ডিং হয়েছে, মেটামরফিজম হয়েছে। দিস ফেস আপলিফটেড দ্য সেডিমেন্টারি ইনটু ফোল্ড মাউন্টেন, তার জন্যই তো প্রাচীন শিলভূমি আছে, অর্থাৎ আমি এখানে আগ্নেয় শিলা পাচ্ছি, আবার তার মাঝখানে পাললিক শিলা ঢুকে যাচ্ছে, এবং সেই আগ্নেয় শিলাতেও রূপান্তর হয়েছে, আবার পাললিক শিলাতেও রূপান্তর হয়েছে। তাই জন্য আমরা এখানে সব ধরনের শিলার সমাবেশ দেখতে পাবো। ওকে, তাহলে বুঝতে পারলে আশা করি যে অরোজেনিক কি হয়েছিল, আরাবল্লী দিল্লি অরোজেনিক সাইকেল কিভাবে হয়েছিল, যেটা উইদিন ইন্ডিয়ান শিল্ডের মধ্যে হয়েছিল। স্টেজ 3 মেটামরফিজম অ্যান্ড ইগনিয়াস ইন্ট্রুশন হয়েছিল। মেটামরফিজম কেন হয়? হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার ট্রান্সফর্ম রক ইন্টু মেটামরফিজম। ঠিক আছে, বেসিক্যালি যেমন নিস হতে পারে, সিস্ট হতে পারে, কোয়ার্টজাইট, ইন্ট্রুসিভ অফ গ্রানাইট অ্যান্ড প্রেগমাটাইট, এরা সবাই রূপান্তরে অংশগ্রহণ করে। প্রেসেন্স অফ ভেন্ডেড নিসিক কমপ্লেক্স, ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট রক ফরমেশন, যেটা এখানেই এই আরাবল্লী যে চত্বর তার মধ্যেই বিলং করে। স্পেশাল ডিস্ট্রিবিউশন আরাবল্লী রিজিয়ানের, ঠিক আছে, সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন রাজস্থানের
উদয়পুর, তারপরে ভিলওয়ারা, আজমির বেল্ট অ্যান্ড ফুট হিলস অ্যান্ড কোর এরিয়া অফ দ্য আরাবল্লী রেঞ্জ। ঠিক আছে, এইটা নিয়ে পুরোটা এই স্পেশাল ডিস্ট্রিবিউশন আরাবল্লীটার। ওকে, আমরা রক কম্পোজিশন যদি দেখি তাহলে আগেও আমি বলেছি নিস পাবো, গ্রানাইট পাবো, অ্যামফিবোলাইট পাবো এবং মেগমাটাইট পাবো, মেগমাটাইট। ঠিক আছে, মিক্সড ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক টেক্সচার, যাকে আমরা মিগমাটাইট হিসাবে চিহ্নিত করি। তো নিস, গ্রানাইট, অ্যামফিবোলাইট অ্যান্ড মিগমাটাইট এই পাথরগুলির বা এই শিলাগুলির উপস্থিতি এখানে রয়েছে। অরিজিন অ্যান্ড এভলিউশন স্টেপ ওয়াইজ যদি আমরা দেখি তাহলে ইনিশিয়াল ইগনিয়াস ইন্ট্রুশন, যাকে আমরা গ্রানাইটিক ম্যাগমা হিসাবে জানি। ওকে, তারপরে হাই গ্রেড মেটামরফিজম আন্ডার ইন্টেন্স প্রেশার অ্যান্ড টেম্পারেচার। নেক্সট রিপিটেড ডিফরমেশন, অর্থাৎ একের পর এক ডিফরমেশনের কাজ হয়েছে। পলিফেস মেটামরফিজম, মানে একবার নয় একাধিকবার এখানে টেকটনিক ডিফরমেশনের কারণে দেখা যাচ্ছে মেটামরফিজম অ্যাক্টিভ হয়েছে। ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টারিস্টিক্স নিসিক বেন্ডিং যেটা সেটা ফর্ম করেছে। কেন? পলিফেস মেটামরফিজমের কারণে। ওকে, রেজাল্ট এ পলিমেটামরফিক বেসমেন্ট কমপ্লেক্স। তাই জন্য যদি কেউ আরাবল্লীতে যাও, এখানে পলিমেটামরফিক যে বেসমেন্ট কমপ্লেক্স সেটা আমরা সহজেই অনুভব করতে পারবো। এটা আরাবল্লীর নেচার। স্টেজ ডিনুডেশন অ্যান্ড পেনিপ্লেনেশন। স্টেজ 4-এ কেন হবে? উত্থান হয়েছে, পাহাড় হলো, রূপান্তর হলো, সব হলো। তো এবার কি হবে? এবার হবে ডিনুডেশন অ্যান্ড পেনিপ্লেনেশন, অর্থাৎ আস্তে 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 এই উত্থিত ভূমিটা ক্ষয় হবে, ক্ষয় হয়ে 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 আস্তে আস্তে নিচু হবে। ওকে, ওভার হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ইয়ার ইন্টেন্স ওয়েদারিং অ্যান্ড ইরোশন। ওয়েদারিং কাকে বলে একটু জেনেন, মানে যদি অন্য আর 5 জন দেখে এই ক্লাস তার জন্য বলে দিচ্ছি। শিলা আস্তে আস্তে আবহাওয়ার বিভিন্ন উপাদানের বৈষম্যমূলক উপস্থিতির কারণে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, সব এই বৈষম্যমূলক উপস্থিতির কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায় এবং মূল যে গঠন সেই গঠন থেকে খুলে যায়। এই খুলে যাওয়াকেই আমরা আবহবিকার বলি, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো যেটা সব কিছু হয়, একটা বিল্ডিং কনস্ট্রাকশন হলেও সেটা আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায়। তো সেই রকম ওয়েদারিং অ্যান্ড ইরোশন, মাউন্টেন রিডিউস টু রেসিডুয়াল হিল, অর্থাৎ আস্তে 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 অবশিষ্ট পাহাড়ের রূপ নেয়। ফর্মেশন অফ ইনসেলভার্স অ্যান্ড ডিনুডেশনাল ল্যান্ডফর্ম, অর্থাৎ সেটা আস্তে আস্তে একটা অনুচ্চ টিলায় পরিণত হবে এই উঁচু পাহাড়টা। ওকে, রেজাল্ট আরাবল্লী লস দেয়ার অরিজিনাল হাইট। আর এই কারণেই আরাবল্লী কি করেছে? তার অরিজিনাল হাইটটা লস করে গেছে এবং এটা আজও লস করে চলেছে। ওকে, মেজর জিওলজিক্যাল সিস্টেম অফ আরাবল্লী। কি পাবো আমরা? মেজর জিওলজিক্যাল সিস্টেম, এক আরাবল্লী সুপার গ্রুপ পাবো। আরাবল্লী সুপার গ্রুপ যেটা মেইন পার্ট। ঠিক আছে, হাইলি মেটামরফোস সেডিমেন্টারি রক দিয়ে তৈরি এটা। ওকে, আরাবল্লী সুপার গ্রুপ। আর পাবো ডমিনেন্ট রক টাইপের মধ্যে আরাবল্লী ইয়ের মধ্যে সুপার গ্রুপের মধ্যে কোয়ার্টজাইট, মার্বেল, ফিলাইট অ্যান্ড আদার রিচ ইন নন মেটালিক মিনারেল, এগুলো সব এখানে আছে। আর দিল্লি সুপার গ্রুপ ইয়াঙ্গার দেন আরাবল্লী সুপার গ্রুপ, অর্থাৎ আরাবল্লী সুপার গ্রুপের থেকে এটা ইয়াং, কারণ পর্বত একাধিক ফেজে তৈরি হয়। যেমন হিমালয় তৈরি হয়েছে কতগুলো ফেজে, যে কারণে আমরা শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস এগুলো ভাগ করতে পারি যুগ অনুযায়ী এবং অবস্থান অনুযায়ী। ইনক্লুড সিস্ট, কোয়ার্টজাইট, এগুলো সব এখানে রয়েছে। এক্সটেন্ডস ইনটু দিল্লি রিজ। ঠিক আছে, হোয়াই আর আরাবল্লী কল্ড রিলিক্ট মাউন্টেন, এটা একটা অবশিষ্ট পাহাড় কেন? অরিজিনাল ফোল্ড মাউন্টেন অলমোস্ট কমপ্লিটলি ডিনুডেটেড। আমি একটু আগে বললাম প্রায় 90 to 95% আউট নেই আর আরাবল্লীর। তাই বলছে অরিজিনাল ফোল্ড মাউন্টেন্স অলমোস্ট কমপ্লিটলি ডিনুডেড, নেই। এখন আরাবল্লীতে বেড়াতে গেলে আমরা যা কিছু দেখতে পাবো সেটা হলো ওই আরাবল্লী মাউন্টেনের নিম্নের অংশটা আর ক্রেটনের অংশ বিশেষ, এটা আমরা পাই। তাই জন্যই তো এখন আমরা আরাবল্লীতে বেড়াতে গেলে আগ্নেয় শিলা খুঁজে পাই। আমরা এখানে গ্রানাইটের চাদর দেখতে পাই। গ্রানাইট কি? একটি পাতালিক আগ্নেয় শিলা। তাই আরাবল্লীর যে ফোল্ডেড ফরমেশন সেটা অলমোস্ট উধাও নেই আর, ক্ষয় হয়ে গেছে।
হারিয়ে গেছে। অনলি হার্ড রেসিস্টেন্স রক রিমেইনস, যেটা শক্ত ক্ষয় প্রতিরোধী ক্রেটনের অংশ, সেগুলো অবশিষ্ট রয়েছে। জিওলজিক্যাল সিগনিফিকেন্স অফ আরাবল্লী, আমরা আরাবল্লীর সিগনিফিকেন্স তো অবশ্যই পড়ব, কিন্তু এতক্ষণে আশা করি বুঝেই গেছি যে আরাবল্লীর জন্ম বৃত্তান্ত এবং তার একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার কাহিনী। এবার আসি পরের কনসেপ্টে, জিওলজিক্যাল সিগনিফিকেন্স অফ আরাবল্লী। টেকটনিক সিগনিফিকেন্স কি কি রয়েছে? এটি হলো এভিডেন্স অফ আর্লি কন্টিনেন্টাল কাস্ট ফরমেশন। আমাদের ভারতবর্ষের নিজস্ব ভূমিরূপ, নিজস্ব ভূমির গঠন যদি জানতে হয় তাহলে এই আরাবল্লীকে কোথায় যেন আমাদের টানতে হবে, কারণ এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত। হেল্প স্টেবিলাইজ দ্য ইন্ডিয়ান পেনিনসুলার শিল্ড। আমরা পেনিনসুলার শিল্ড সম্পর্কে একটা বড় ধারণা এখান থেকে চলে আসে এবং এর বাস্তব চিত্র আমি এখানে তুলে ধরেছি, যেটা মাউন্ট আবু আমি ঘুরেছি, এখানে পুষ্কর এখানে গেছি, জয়পুর, মানে পুরো সমস্ত আরাবল্লীর প্রত্যেকটা অংশ আমার ঘোরা। ঠিক আছে, তাহলে এই দিল্লির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, দিল্লি থেকে শুরু করে একদম গুজরাট লাগোয়া এই বিস্তীর্ণ এলাকা, প্রায় 750 থেকে 800 কিলোমিটার প্রসারিত এই অঞ্চলই হলো আরাবল্লী, যেটি আমি বলছিলাম রাজস্থানের পুরো প্যারালাল অবস্থান করছে। ওকে, এবার দেখো নেক্সট এখানে কি আছে আরাবল্লীতে। আমরা ইম্পর্টেন্স পড়তে যাচ্ছি। তো আরাবল্লীতে যেটা রয়েছে সেটা হলো মিনারেলের একটি বড় সোর্স রয়েছে। মিনারেল কেন তৈরি হয়? আমরা জানি যে পৃথিবীর মধ্যেই সমস্ত মিনারেল লুকিয়ে আছে। কে তৈরি করেছে মিনারেল? পৃথিবী নিজে। কিভাবে তৈরি হয়েছে সেটা অন্য ইতিহাস। আমরা জানি যে নিহারিকা বা নেবুলা থেকে জন্ম হয়েছিল পৃথিবীর, আর সেই নেবুলার জন্মের মধ্যেই রয়েছে বিভিন্ন মিনারেল। আজও পৃথিবীর অভ্যন্তরে কেউ যদি ডুব মারতে পারে তাহলে প্রচুর সোনা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী তো সব মিনারেল দিয়েই তৈরি। তো যাই হোক, সেই পৃথিবী, তো সেই পৃথিবীর একটা অংশ, একটা গঠন তো আরাবল্লী। তাহলে এই গঠনের মধ্যে বিশেষ ডিফরমেশন যেহেতু হয়েছিল, তাই সহজেই মিনারেলগুলো কনসেন্ট্রেট হতে পেরেছে বিভিন্ন জায়গায়। কনসেন্ট্রেট মিনারেল বেল্টকেই আমরা ওই সুনির্দিষ্ট মিনারেলের খনি হিসাবে চিনি। এখানে কি কি আছে? মেটালিকের মধ্যে কপার আছে। কোথায় আছে? খেত্রিতে, রাজস্থান। জিঙ্ক রয়েছে জওয়ারে। লেড রয়েছে জওয়ার, রাজস্থান, রাজসামান্ত। আয়রন ওর রয়েছে আলোয়ার এবং ভিলওয়ারায়। ম্যাঙ্গানিজ রয়েছে ভিলওয়ারা অ্যান্ড উদয়পুরে। মার্বেল রয়েছে মাখরানায়। লাইমস্টোন রয়েছে উদয়পুর অ্যান্ড চিত্তরগড়। কোয়ার্টস রয়েছে আলোয়ার, জয়পুর। ফেলসপার রয়েছে আজমির। মাইকা রয়েছে আজমির, উদয়পুর। ফসফেট রয়েছে উদয়পুর। এমারাল্ড রয়েছে রাজস্থান, উদয়পুর। গ্রানাইট রয়েছে জয়পুর, জালোর। স্লেট রয়েছে আলোয়ার। একটা প্রশ্ন, আমরা সবাই এখন আন্দোলন করছি, সবাই কি খেয়াল করেছি আমরা এখন যত বিল্ডিং কনস্ট্রাকশন করছি সব বিল্ডিং অত্যাধুনিকভাবে সাজানো হচ্ছে যে উপাদানগুলো দিয়ে, তার একটা বড় অংশ আরাবল্লী থেকে আসছে। মার্বেল, গ্রানাইট, যে যার ইচ্ছে মতো বিভিন্নভাবে সাজিয়ে নিচ্ছে তার টাকার জোরে। কোথা থেকে আসছে? সব আরাবল্লী কেটে। তাই আজকে সুপ্রিম কোর্টে যখন রায় বেরোলো, ভাবার কোনো প্রয়োজন নেই যে আরাবল্লী আজ থেকে কাটা শুরু হয়েছে। ভারতের যেদিন জন্ম হয়েছে তারও অনেক আগে থেকে আরাবল্লী কাটার কাজ চলছে। আর সেই কাঁটাটাকে শৃঙ্খলিত করার জন্যই বিশেষ আইন প্রণয়ন করা জরুরি ছিল। আর সেই প্রেক্ষাপটের জায়গা থেকেই উঠে এসেছে এই জটিলতা। সেই জটিলতা বেশ খানিকটা ভয়ের তো অবশ্যই, যেটা আমি এতক্ষণ ধরে ব্যক্ত করছি, কিন্তু এর মূল সূত্র কোথায় লুকিয়ে রয়েছে সেটা জানার চেষ্টা করব আমরা। দেখো, এবার এত কিছু, কতগুলোর লিস্ট আমি এখানে দেখালাম, এরা সব রয়েছে এখানে। রাজস্থানে বেড়াতে গিয়ে আমি যে ভিডিও করেছিলাম সেখানে আমি ব্যক্ত করেছিলাম রাজস্থানের চিত্র। আরাবল্লী ধুধু করছে, শুধু মাইনিং আর মাইনিং। এখানে কাটা হচ্ছে, ওখানে কাটা হচ্ছে, পুরো কাটা হচ্ছে। কাদের জন্য কাটা হচ্ছে? কাদের জন্য? ভারতবাসীর জন্য। এর দায় আমাদের প্রত্যেককে নিতে হবে।
আমরা চাইছি আমাদের নিজস্ব বাসভূমি। আগে কি হতো, সে যে জায়গায় বসবাস করতো সেখানে প্রাপ্ত উপাদানগুলোকে দিয়ে তার বিল্ডিং কনস্ট্রাকশন হতো, আর এখন আমরা রাজস্থান থেকে নিয়ে চলে আসছি মার্বেল। আমার যদি ডিমান্ড থাকে তাহলে যার অ্যাক্সেসিবিলিটি আছে সে পাহাড় কেটে কেন বিক্রি করবে না? তাই কোথায় যেন আমাদেরও একটু দোষ আছে না? আমাদের দোষটাও ভাবতে হবে। তাই আগেই সবাই বড় বড় ডায়লগ দেওয়ার আগে নিজের দিকে আঙুল তোলার চেষ্টা করতে হবে যে মূল সূত্রটা কোথায় লুকিয়ে রয়েছে। কিছু বছর আগে ছিল কারোর বাড়িতে মার্বেল গ্রানাইট ছিল, আজকে এমন কোনো বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে যে বাড়িতে মার্বেল নেই, গ্রানাইট নেই। তাহলে এই দায়টা কার? যারা কর্পোরেট, যারা বাণিজ্য করছে তাদের, নাকি পরোক্ষত আমাদেরও? আমরা যদি ডিমান্ড তৈরি না করতাম, তারা কি ছলে বলে কলে কৌশলে পাহাড় কাটার চেষ্টা করত? যদি সারা ভারতবাসী আজ বলে আমার কোনো এইগুলোর দরকার নেই, তাহলে কি আর কেউ আনবে? কেউ কাটবে পাথর, কেউ কাটবে পাহাড়? খনি থেকে মাইনিং করার থেকেও অনেক বেশি ভয়ানক হচ্ছে এই পাহাড় কেটে কেটে তার শিলাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা। যাই হোক, এবার আমরা আসবো কি কি ইম্প্যাক্ট রয়েছে আরাবল্লীর, যার অনেকটাই আমরা বুঝে গেছি। পজিটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ আরাবল্লী। Aravalli Range play a critical environmental role in northwestern India. Through geologically old and low in elevation, it functions as a natural ecological barrier influencing climate, hydrology, biodiversity and air quality in Rajasthan, Haryana, Delhi and Gujarat also have a major impact toward whole India. কিভাবে? ক্লাইমেট রেগুলেশন দেখে নি প্রথমেই। অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার অফ টু হট ডিজার্ট উইন্ড ফ্রম দ্য থর ডিজার্ট। থর মরুভূমি থেকে তীব্র উষ্ণ বায়ু প্রবাহ যেটা আসছে এই দিকে, সেটাকে বাধা দিচ্ছে না আরাবল্লী। আরাবল্লী যদি না থাকতো তাহলে সেই তীব্র বায়ু, যেটাকে লু বলে থাকি, সেই লু বায়ু, লু ঠিক নয়, লু তো আমাদের বিহার থেকেই শুরু হয়ে যায় প্রবাহ, আমরা আধি বলতে পারি, যেটা বালি সমন্বিত বায়ু প্রবাহ, সেটা ছুটে আসতো না এইদিকে, মধ্য ভারতের দিকে, দিল্লির দিকে ছুটে আসতো না? তাহলে আরাবল্লী তো এটাকে ঠেকাচ্ছে। আরাবল্লীর বিস্তীর্ণ ন্যাচারাল ক্ষেত্র, যেখানে প্রচুর উদ্ভিদ রয়েছে, তারা তো সবাই ঢাল হিসাবে কাজ করছে। এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্ট, নেক্সট, মডারেট এক্সট্রিম টেম্পারেচার ইন রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এনসিআর। দিল্লিতে আমি আগেরবার যখন গ্রীষ্মকালে গেলাম, আমি গাড়ি থেকে নামার পর আমার মনে হচ্ছে কোথায় যেন আগুনের মধ্যে আমাকে নামিয়ে দেওয়া হলো। মানে দিল্লি এতটাই ভয়াবহ রূপ নেয় গরমকালে, এত উষ্ণতা একেতেই। এখন যদি আরাবল্লী না থাকে তাহলে উষ্ণতা কত বাড়বে সেটা আমার অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই, সবাই বুঝেই গেছে। হেল্প রিডিউস ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ ডাস্ট স্টর্ম, এটাই বললাম। নেক্সট, ইভেন লো হিল সিস্টেম ক্যান সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স মাইক্রোক্লাইমেট, মাইক্রোক্লাইমেটের ওপর প্রভাব ফেলে। ওকে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কিভাবে হয়? আরাবল্লীর বিস্তীর্ণ ক্ষেত্র দিয়ে যে বৃষ্টিপাতটা হয় এবং ঢাল হিসাবে বৃষ্টির বায়ু প্রবাহকে আটকায়, আরাবল্লী যে বৃষ্টিটা হয় সেটা আরাবল্লীর উন্মুক্ত ক্ষেত্রের ওপরে পড়ে, পতিত হয় এবং সুনির্দিষ্ট পথে বাহিত হয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কাজটা করতে পারে। এখানে একটা ভূমিকা রয়েছে। আর আরাবল্লী আছে বলেই এই পাশের যে শহরগুলো আছে বা অঞ্চলগুলো রয়েছে, সেগুলোতে গ্রাউন্ড ওয়াটারের যোগান অক্ষত থাকতে পারে। কারণ ওখানে বৃষ্টি হওয়ার পর সেটা সারফেস রান অফ, সাবসারফেস রান অফ হয়ে আলটিমেটলি গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের ধর্ম অনুযায়ী গ্রাউন্ড ওয়াটার টেবিলকে রিচার্জ করে, আর সেই টেবিল থেকে আমরা জল বিভিন্ন জায়গা থেকে পাই। বড় ভূমিকা রাজস্থানের গ্রাউন্ড ওয়াটার টেবিলেও কিন্তু এর হাত রয়েছে। কম্পোস্ট অফ ফ্র্যাকচার্ড কোয়ার্টজাইট অ্যান্ড নিস, হাইলি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, অর্থাৎ এখানে প্রচুর গ্রানাইট অ্যান্ড কোয়ার্টজাইট রয়েছে, যেগুলো নিস রয়েছে, যেগুলো ফ্র্যাকচার্ড
ফাটল সমন্বিত, যে কারণে খুব সহজেই সেখানে যখন বৃষ্টিপাত হয় সেগুলো সুনির্দিষ্টভাবে ইনফিল্ট্রেট হয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতে পারে। ওকে, নেক্সট পরে কনসেপ্টে আসি। মেজর রিভার অরিজিনেটিং ফ্রম আরাবল্লী। লুনি, শুধু আমি নামগুলো একটু বলি, লুনি, সুক্রি, বন্দি, জওয়াই, সাগি, এই সবার সাথে আরাবল্লীর প্রত্যক্ষ যোগ আছে। ইস্টওয়ার্ড ফলোয়িং রিভারের মধ্যে আগেরগুলো ছিল সব ওয়েস্টওয়ার্ড ফলোয়িং। ইস্টওয়ার্ডের মধ্যে বানাস, বানগঙ্গা, সাহিবি, রূপারেল, গম্ভীর, এই সব নদী যারা আরাবল্লী থেকে পরোক্ষত জন্ম নিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, এই নদীগুলোর উপর ইম্প্যাক্ট পড়বে তো যদি আরাবল্লী একটু একটু করে উধাও হয়ে যায়। ইম্প্যাক্ট, আরো ইম্প্যাক্ট আছে। প্রোটেক্টেড এরিয়া অফ দ্য আরাবল্লী রিজিয়ন ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি, সারিস্কা ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে, রণথাম্বার ন্যাশনাল পার্ক, কেওলাডেও ঘানা ন্যাশনাল পার্ক, নেক্সট মুকান্দ্রা হিল ন্যাশনাল পার্ক, এগুলো সব রয়েছে এখানে। আরাবল্লী বিন্ধ্য ট্রানজিশন জোনে রয়েছে রণথাম্বার অ্যান্ড মুকান্দার সব। এর পাশাপাশি রয়েছে এখানে যেমন এই যে আরাবল্লীর চিত্র, আরাবল্লী দেখতে অনেকটা এরকম, বেসমেন্ট বেরিয়ে এসেছে, আরাবল্লী উধাও, বললাম না ফোল্ডেড ফরমেশন নেই আর, তাই জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা এখন আগ্নেয়শিলা দেখতে পাই। ওকে, বায়োডাইভার্সিটি কনজারভেশন, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে এখানে প্রচুর, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ফুলবাড়ি, সীতামাতা, ঠিক আছে, জয়সামান্ত ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এগুলো সব হলো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেগুলোর সাথে অ্যাসোসিয়েট ক্লোজলি। সয়েল কনজারভেশনে কি ভূমিকা আছে আরাবল্লীর? প্রিভেন্ট ইস্টওয়ার্ড এক্সপেনশন অফ থর ডিজার্ট। যদি কোনো কারণে আরাবল্লী না থাকে তাহলে থর মরুভূমি তো আস্তে আস্তে প্রসারিত হবে, প্রসারিত হয়ে দিল্লি ছোবে। আমি প্রথমে একটা আলোচনা করছিলাম না যে থর থাকবেই না, থর আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। এই কথাটা যেমন সত্যি তেমন এটাও তো সত্যি, আরাবল্লী না থাকলে থর মরুভূমির প্রকোপ আস্তে আস্তে বাড়বে। এবার এই জায়গাটায় দুটো যুক্তির মধ্যে একটা স্ববিরোধিতা তৈরি হলো না? সেই স্ববিরোধিতাটা ফিল করার চেষ্টা করো সবাই। সেটা হলো এই রকম, আমরা এতক্ষণ ধরে আরাবল্লী নিয়ে যা কিছু বললাম সব মানুষের উদ্বেগ। যদি মানুষ জোর করে খনি খনন, পাহাড় কাটার কাজ না করত, তাহলেও আস্তে আস্তে আরাবল্লী একটু একটু করে উধাও হতো। কিন্তু সেটা আরও কয়েক হাজার বছর পর। উধাও হওয়ার পর এই বিস্তীর্ণ এলাকা অন্য একটি যে জলবায়ুগত বৈশিষ্ট্য, প্রাকৃতিক দৃশ্যপট, সেগুলির জন্ম দিত। এটা পৃথিবীর ধর্ম। পৃথিবীর যে কোনো জায়গাকে নতুনভাবে পরিবর্তন করে ফেলে। যেটা আগে ছিল, আমরা বলি না তেথিস মহাসাগর ছিল, ভাস্কে ভঙ্গিল পর্বত হলো। তাহলে যদি তেথিস মহাসাগর যখন ছিল, আমি ধরে নিলাম একটি জাস্ট পার্ট অফ জোকস, তেথিস মহাসাগর সাপোজ যখন ছিল, তখন ওই তেথিসে প্রচুর জেলেরা মাছ ধরতো, আমরা ধরে নিই, যদি ওটা মানুষ, তখন মানুষের কোনো অস্তিত্ব নেই, মাছ ধরতো। এই জেলেরা আন্দোলন করা শুরু করলো, না অভিসরণ হতে দেয়া যাবে না, তাহলে এখানে তো তেথিস আর থাকবে না, আমরা কি করে মাছ খুঁজে পাবো, আমরা তো আর মাছ ধরার জায়গা পাবো না। আন্দোলন করতো ডেফিনেটলি যদি থাকতো, কিন্তু সেই আন্দোলনে কি থেমে থাকতো প্রকৃতির নিয়ম বদলানো, প্রকৃতির চেহারা বদলানো? তাই আরাবল্লীকে যদি আমরা আইন করে, নিয়ম করে সুরক্ষা দিতে পারি, তাহলে আমরা আমাদের ন্যাচারালিটি বা আমাদের প্রকৃতির কাছে রেসপন্সিবল এবং কৃতজ্ঞ মানুষ বা কৃতজ্ঞ পার্সোনালিটি হিসাবে নিজেদেরকে ধরে রাখতে পারবো। এটা সত্যি। কিন্তু আরাবল্লী তার নিজের যে চেহারার বদল ঘটিয়েছে এবং ঘটিয়ে চলেছে, সেটা কেউ পরিবর্তন করতে পারবে না, এটা চলবে। এবং আস্তে আস্তে আরাবল্লী উধাও হবে। আরাবল্লীতে যে প্রায় 12,000-এর মতো উঁচু উঁচু পিক আছে, সেই পিকের গড়ে মোটে 1,000-এর আশেপাশে, মানে 1,000-ও নয়, ঠিক আছে, 1,000-এর থেকে কম যেগুলো উল্লেখযোগ্য, দেখা যায়, চেনা যায় যে এটা একটা উঁচু পাহাড়ের পিক, উল্লেখযোগ্য কয়েকটা।
মানে 1000-এর আশেপাশে সেগুলোকে দেখলে মনে হবে হ্যাঁ এটা আরাবল্লীর একটা পিক, একটা ছোট উঁচু পিক। আর বাদ বাকি 11,000 উধাও নেই, তাদের অস্তিত্বই নেই। এবার প্রশ্ন হলো এই বিতর্কের সূত্রপাত কোথা থেকে। এবং আরেকটা বিষয় যেটা তুলে ধরবো সেটা হলো স্টেবিলাইজ ফ্র্যাজাইল অ্যারিড সয়েল। অ্যারিড সয়েল মানে বেড়ে যাওয়ার কাজটা, মানে যদি মরুকরণ হয় তাহলে কি হবে, আস্তে 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 স্বাভাবিকভাবেই যে চাষের জমি, কৃষিজ ক্ষেত্র, সেগুলো উধাও হবে। এবং আমি যে কথাটা বললাম যে স্ববিরোধিতার জায়গা থেকে, সেটা হলো আমরা যা প্রেডিক্ট করছি, আমরা যা ভাবছি, সেইটা এক্স্যাক্টলি এই পথে পরিচালিত হবে এমনটা নয়। প্রকৃতি নিজে ডিসাইড করবে তার চেহারা কীরকম হবে এবং সে কিভাবে নিজেকে সাজাবে। তাই আমাদের এখানে ডিটারমিনিস্টিক থটকে প্রকট করতে হবে। তবে মানুষের মাইনিংয়ের কাজ, আমি এখন বলতে পারি না যে মাইনিং বন্ধ করতে হবে, না, মাইনিং চলবে। ভারতবর্ষে চলবে কি করে? এটা ভুল সিদ্ধান্ত, ভুল অ্যানালাইসিস। মাইনিং পার্ট অফ হিউম্যান বিহেভিয়ার। মাইনিং করবে মানুষ, এটার জন্য তো মানুষকে প্রোগ্রেসিভ বলা হচ্ছে। অর্থাৎ সম্পদ খুঁজে খুঁজে বের করবে, সেই সম্পদকে ইউটিলাইজ করবে, যেটা নিউট্রাল উপাদান সেটাকে ইউটিলাইজ করবে। আজকে হিমালয়ের নিচে প্রচুর তেল আছে, প্রচুর কয়লা আছে, সেটা আমরা উদ্ধার করতে পারছি না। কেন? উদ্ধার করো, তুমি করো, মানুষ তো তুমি, না করতে পারছি না কেন? গভীরতা এত বেশি যে ওটা উত্তোলন করতে যত টাকা খরচ হবে তার থেকে ওখানে প্রোডাক্ট আছে অনেক কম টাকার, করছে না। তাহলে আরাবল্লীতে কেন করছে? পসিবিলিটিস কে বানিয়েছে? অনলি মানুষ? না, প্রকৃতি নিজে। কোনো নদী আস্তে আস্তে শুকিয়ে যায়, সেই নদীর উপর মানুষ প্রভাব প্রতিপত্তি বাড়াতে শুরু করে। ওই প্রভাব প্রতিপত্তি বাড়াতে পারত মানুষ যদি নদী দুর্বল না হতো? হয় না। তাই জন্য আমরা যেভাবে আলোচনা করি বিষয়টা পুরোটা সেই রকম নয়, আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। মানুষের হিউম্যান ইনফ্লুয়েন্স বা অ্যানথ্রোপোজেনিক ইম্প্যাক্ট আমাদের কমাতে হবে, এটা সত্যি কথা। কিন্তু ন্যাচারালিটি কিন্তু অন্য রকম জিনিস, যেটা এতক্ষণ ব্যক্ত করার আমি চেষ্টা করলাম। ঠিক আছে, এবার আমি যে জায়গায় আসবো, এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। গ্রিন কভার অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল কার্বন সিঙ্ক। এটা একটা সবুজ ক্ষেত্র না, তাই এটা একটা কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে। আরাবল্লী, পুরো আরাবল্লীটা একটা কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে। প্রোটেক্টস দিল্লি এনসিআর ফ্রম ডাস্ট পলিউশন। এটা জাস্ট একই কথা, সবাই বুঝেই গেছো ব্যাপারটা, এটাকে আমি বারবার আর বলছি না। এবার প্রশ্ন হলো সেভ আরাবল্লী মুভমেন্টের উদ্ভব কোথা থেকে, কেন দরকার? আজ থেকে প্রায় 25 বছর আগে, 2000 সালের আশেপাশে, তখন থেকেই আরাবল্লীর খনি খনন নিয়ে বেশ কিছু, আরাবল্লী কাটা, আরাবল্লীর খনন নিয়ে বেশ কিছু পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই দ্বন্দ্বের জায়গা থেকেই আদালতের দ্বারস্থ হওয়ার কাজ, বিচার চলা, এবং যে যে রাজ্যের মধ্যে আরাবল্লী পড়ে, অর্থাৎ আমাদের যদি দেখি আমরা হরিয়ানা, দিল্লি, গুজরাট, রাজস্থান, এরা নিজেদের মতো করে কিছু রুলস রেগুলেশন বানিয়ে এইটাকে কোথায় যেন সেফগার্ড করার চেষ্টা করছিল, যে কিভাবে খনিকরণ করা হবে, কতটা খনন করা হবে, কোন পাহাড়কে কাটা সম্ভব, এগুলোর উপর রুলস রেগুলেশন করছিল। কিন্তু সেখানেও দেখা গেল এমন কিছু করা হচ্ছে কোথায় যেন আরাবল্লীর ন্যাচারালিটি গলা টিপে হত্যা করে দেওয়া হচ্ছে। আমি একটু আগে বললাম ন্যাচারালভাবে আরাবল্লী আস্তে আস্তে নিঃশেষ হবে, হোক, তাতে কোনো আপত্তি নেই, সেটা ন্যাচারালিটি। কিন্তু মানুষ যখন আরাবল্লীকে গলা টিপে ধরছে তখন আরাবল্লী কান্না করবে। আর সেই কান্না, সেই চোখের জল, তার দাম মানুষকেই দিতে হবে। এবার কি হচ্ছে, ওই বিভিন্ন সরকার নিজের মতো করে নিয়ম করে আরাবল্লী রেঞ্জের ওপরে পাহাড় কাটা এবং মাইনিংয়ের কাজ এগুলোকে কন্ট্রোল করত। কিন্তু পরবর্তীতে দেখা গেল আরও বিভিন্ন সংস্থা, বিভিন্ন পরিবেশ বান্ধব মানুষ, তারা সম্মিলিত হয়ে আদালতের দ্বারস্থ হওয়া এবং সরকার নিজে অনুভব করা যে সত্যি এই জায়গায় সমাধান প্রয়োজন, যাতে করে একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক থাকে যার উপর বেস করে আরাবল্লীর উপর অ্যাক্টিভিটিস
আরাবল্লীর উপর হিউম্যান ইনফ্লুয়েন্স এবং এই অর্থ সংক্রান্ত যে সংযোগ, সেই সংযোগকে মেনটেন করা যায়। যে কারণে সুপ্রিম কোর্ট একটি বিশেষ বোর্ড তৈরি করে। In November 2025, the Supreme Court accept a uniform scientific definition. এই জায়গা থেকে উঠে এসেছে সব বিতর্ক। Uniform scientific definition for the Aravalli Hills and Range. এখানে যেমনটা পুরো আমরা সবাই সমালোচনা করে শেষ করে দিচ্ছি সব কিছু, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সায়েন্টিফিক অ্যানালাইসিস, সায়েন্টিফিক ডিসিশন, সেটা পুরোটা টাকা খাওয়া নয়, পুরোটা পক্ষপাত দুষ্ট নয়। এখানে একটু কোথায় যেন ন্যাচারালিটির টান আছে, তবে বিভিন্ন প্রশাসনিক অভিসন্ধি দ্বারা, কর্পোরেট থাবা দ্বারা এটি প্রভাবিত, কিন্তু পুরোটা আনসাইন্টিফিক এমনটা নয়, এমনটা ভাবা যাবে না, এমনটা ভাবার কোনো প্রেক্ষাপট অন্তত নেই, যেটা আমি পুরো আলোচনার মধ্যে ব্যক্ত করার চেষ্টা করেছি। The Supreme Court does not invent definition itself. It relies on expert scientific committee and mainly constituted by Ministry of Environment, Forest and Climate Change, geological and environmental expert এতে ইনভলভ ছিলেন। Those committee purpose scientific criteria কিসের ভিত্তিতে? হাইট, রিলিফ, জিওমরফোলজি এর ভিত্তিতে। আরাবল্লী হিলস, any landform in designated district reside 100 meters above the surrounding local relief. এই জায়গায় আমার সমালোচনা, এই জায়গায় টাকা খাওয়ার ধান্দা দেখছে। এই যে ডেফিনেশনটা করা হলো সারাউন্ডিং লোকাল রিলিফ, কেন? আমাদের যদি আমরা ব্রডার অ্যাসপেক্টে দেখি, আমাদের জিওডেটিক সার্ভে তো তা বলে না। সেই সার্ভে তো আমরা মিন সি লেভেল ধরে সার্ভে করি। আমাদের মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা তো আর লোকাল বেসমেন্ট থেকে করা হয়নি। তাহলে কেন আরাবল্লীর শিখরগুলোর উচ্চতা লোকাল বেসমেন্ট থেকে করা হবে? এই জায়গায় খারাপ অভিসন্ধি আছে, এটা মানতে হবে। আরাবল্লী রেঞ্জ, at least 2 such hills within 500 meters proximity. একটা পাহাড় আর একটা পাহাড়ের মধ্যে 500 মিটারের মানে সংযোগ, 500 মিটার, উইদিন 500 মিটার একটা সংযোগ থাকতে হবে, যাকে রিজ বলছি আমি। ঠিক আছে, এটাও খারাপ। আমরা জানি দুটো পাহাড় যখন অনেক উঁচু থাকে তাদের মধ্যে গ্যাপ কম থাকে, কিন্তু যখন ক্ষয়ে যায় তখন দেখা যায় তাদের গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকে। গ্যাপ বাড়বে, দুজনের মধ্যে গ্যাপ বাড়বে। এই গ্যাপ বেড়ে বেড়ে যদি 500 বা তার বেশি হয়ে যায়, তাহলে আর তাকে, এই দুজনকে আমরা আরাবল্লী ধরবো না, অনুচ্চ টিলা, একে কেটে ফেলা যেতে পারে। এইটা খারাপ, এই জায়গায় খারাপ অভিসন্ধি আছে। ল্যান্ডস্কেপ লেভেল প্রোটেকশন, all areas identified within this definition must be protected. অর্থাৎ যদি এই ডেফিনেশনের মধ্যে, মানে লোকাল যে রিলিফ, সেখান থেকে যদি 100 মিটারের মধ্যে থাকে এবং দুজনের মধ্যে যদি 500 মিটারের গ্যাপ থাকে, 500 মিটারের মধ্যে গ্যাপ থাকে, উইদিন 500 মিটার, তখন এই পুরো এন্টায়ার এরিয়াটাকে আমরা প্রোটেকশনের আওতায় আনবো। কিন্তু সেটা যদি করা হয়, দেখা যাবে 12,000 পিক আছে, সেই পিকের গড়ে 10% অবশিষ্ট থাকবে না, 90% কোথায় যেন এই ডেফিনেশনের যে করাল থাবা, সেই ধারাবাহিক হারিয়ে যাবে, আরাবল্লী হারিয়ে যাবে। ন্যাচারালভাবে আরাবল্লী হারানোর কথাই আছে, যে কারণে অলমোস্ট ফোল্ডেড স্ট্রাকচার চলে গেছে, ইরোডেড হয়ে গেছে, এখন বেসমেন্ট বেরিয়ে এসেছে। কিন্তু এখন যেটা করা হচ্ছে, যে কর্মযোগ্য, সেটা ভারতবর্ষের অর্থ উপার্জনের নেপথ্যে বা টার্গেটকে সামনে রেখে কোথায় যেন আরাবল্লীকে ছেটে ফেলার কাজ চলছে। এটা করলে ইম্প্যাক্ট পড়তে বাধ্য। সেটা ওভারঅল ভারতবর্ষের জলবায়ুর উপরে, মরুভূমি গ্রাসকরণের ক্ষেত্রে, আবার একইভাবে মৌসুমী বায়ুর প্রকোপ কমে যাওয়ার নেপথ্যে, এবং
কোথায় যেন ইন্টেন্সিটি কমে যাবে বৃষ্টিপাতের, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের মাত্রা কমবে। এই সমস্ত কিছুর দিক দিয়ে দেখা যাবে ভারতবর্ষের ওভারঅল অবস্থা কিন্তু দুর্বল হয়ে যাবে, যেটা অত্যন্ত উদ্বেগের। তাই আরাবল্লীকে সুরক্ষা দেওয়া প্রয়োজন। আরাবল্লীকে নিয়ে যে অভিসন্ধি করা হয়েছে, সেই অভিসন্ধির নেপথ্যে কোনো খারাপ কালো ছায়া অন্তত আমিও দেখতে পাচ্ছি। তাই যারা এই বিষয়টাকে অনুভব করতে পারলে, ন্যাচারালিটির একটা প্রত্যক্ষ যোগ আছে সেটা আমি ফিল করালাম, পাহাড় আপনা থেকে একটু একটু করে হারিয়ে গেছে, এটা পুরোটাই সত্যি, কোথাও বানিয়ে বলা গল্প নয়। কিন্তু মানুষ বা অ্যানথ্রোপোজেনিক ইম্প্যাক্ট খারাপ প্রভাব ফেলছে, যেটা ডিটারমিনিস্টিক থট অনুযায়ী কতটা এফেক্টিভ হবে আরাবল্লীর জন্য এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। কিন্তু অ্যাজ হিউম্যান বিংস মনে বড় কষ্ট হবে যে আরাবল্লীকে কোথায় যেন মেরে ফেলা হচ্ছে। তাই আমার মনে হয় গর্জে ওঠা দরকার, আর এই বিশেষ ডেফিনেশনের বিরুদ্ধেও গর্জে ওঠা প্রয়োজন রয়েছে। তাই আমি অন্তত জিওগ্রাফিকে অ্যানালাইসিস করে, জিওগ্রাফির হয়ে যা কিছু অ্যানালাইসিস করলাম সেটা নিরপেক্ষভাবে, কিন্তু লাস্ট যে পয়েন্টগুলো মোটেই ভালো মনে হয়নি। এক হলো 100 মিটার, মেনে নিয়েছি আমি 100 মিটার, ইটস ওকে, কিন্তু সেটা মিন সি লেভেল থেকে হোক, কেন সারাউন্ডিং লোকাল রিলিফ থেকে হবে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, পাহাড় যদি নিচু হয় তাহলে দুটো পাহাড়ের মধ্যে মাঝখানে যে পেডিমেন্ট আছে না, পাহাড়ের পাদদেশ, সেই পেডিমেন্ট প্রসারিত হবে, স্বাভাবিকভাবেই দুটো পাহাড়ের দূরত্ব বাড়বে। তাহলে সেটা কেন 500 মিটার করা হলো? এই দুটো পয়েন্ট অত্যন্ত খারাপ, অশুভ শক্তি রয়েছে। তাই এর বিরুদ্ধে আমি অন্তত গর্জে উঠছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই ক্লাস এই পর্যন্তই, যেখানে আরাবল্লী সম্পর্কে পূর্ণাঙ্গ বিষয়কে ব্যক্ত করার চেষ্টা করা হলো। ক্লাস অনেক লম্বা হয়ে গেল, আরও অনেক কিছু বলার ছিল, সেগুলো বলা হলো না, সেগুলো একটু একটু করে বলার চেষ্টা করব পরবর্তীতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।